মানে জাস্ট আমি ডিফেন্সে যাব অ্যাজ এ ব্যাকআপ অর অ্যাজ এ প্রফেশনাল জব সামথিং লাইক দ্যাট এরকম কিছু না। আমি হচ্ছে এইবারে ছিলাম নেভি রিটেন প্লাস মেডিকেল দিয়ে এনরোল করেছি এন্ড সামনে আপকামিং আইএসএসবি ব্যাচের মধ্যে যে কোনো একটাতে আমাকে যদি ওরা মানে ফেলে তখন আমি আইএসএসবি তে যাব। এখন আপনাদের কনফিউশনটা কোন জায়গায়? রিটেন জায়গায়? তাহলে আমি ফার্স্টে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমাদের নেভি বলেন এয়ারফোর্স বলেন যেখানে হয় ফার্স্টলি আমাদের মেডিকেল দিতে হবে, প্রিলিমিনারি মেডিকেল দিতে হবে এন্ড মেডিকেলের পরে আমরা একটা রিটেন পরীক্ষা দিব এবং রিটেন পরীক্ষা উত্তীর্ণ হলে আমরা আইএসএসবি জন্য সিলেক্টেড থাকবো। আর মেডিকেলে আমরা উত্তীর্ণ হতে পারবো যদি আমাদের ফিজিক্যাল কোনো ধরনের প্রবলেম অথবা আইসাইট অথবা কোনো ধরনের প্রবলেম না থাকে, তাহলে আমরা মেডিকেলি ফিট এন্ড দেন উইল বি প্রিপেয়ারিং ফর আওয়ার রিটেন এক্সামস। আমাদের রিটেন এক্সামস এর মধ্যে আমি যেহেতু নেভিতে পরীক্ষা দিয়েছি, আমাদের 30 মার্কস আছে ইংলিশ থেকে আর 30 মার্কস জিকে এন্ড 60 মার্কস আইকিউ। সো ইউ হ্যাভ টু বি ভেরি কনসিয়াস অফ আইকিউ। আমাদের আইকিউ তে 30 মার্কস ভার্বাল আইকিউ থেকে প্লাস 30 মার্কস থাকে হচ্ছে ম্যাট্রিক্স। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি অবশ্য প্র্যাকটিস করে গিয়েছিলাম অনেক আইকিউ প্লাস ম্যাট্রিক্স অনেক, কিন্তু পরীক্ষার হলে যাওয়ার পরে আমি দেখলাম আমাদের বাইরে ম্যাট্রিক্স কঠিন ছিল। তো একটা পাসিং মার্ক করার জন্য আমি নাজিম একসাথে পরীক্ষা দিয়েছিলাম, তো আমি খুবই ঘাবড়ে গেছিলাম। শুরুর দিকের কোশ্চেনগুলো খুবই হার্ড ছিল, তো আমি আবার কি করলাম লাস্টের দিক দিয়ে যাই, লাস্টের দিক দিয়ে গেলে দেখলাম সহজ দিছে। তো আমি খুবই কনসিয়াস ছিলাম 50% কোনোভাবে আনসার করে, তারপর ভাবলাম 50% তো হয়ে গেলে তো আমার হচ্ছে না, আমার কোন একটা স্ট্রং ব্যাকআপ লাগবে। স্ট্রং ব্যাকআপের জন্য আমি ইংলিশে ভালো ছিলাম এন্ড বাংলা জিকে ছিল ধরো আর্মি রিলেটেড বেসিক থিংস। আমাদের 1 নম্বর সেক্টরে কে ছিল? এনিওয়ান নোস? আচ্ছা, চট্টগ্রামটা মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে ছিল? হ্যাঁ, ওইটাই। আমাদের এবার আসছিল 1 নম্বর সেক্টর কমান্ডে কে ছিল, ওইটা ছিল। এন্ড দেন বেসিক থিংস বঙ্গবন্ধু রিলেটেড একটা তো আসবে প্রত্যেক বছর এন্ড মুক্তিযুদ্ধ রিলেটেড 3-4টা থাকবে। তো আমার আলহামদুলিল্লাহ আমি 55 কনফার্ম ছিলাম আমি, তো ওই দিক দিয়ে নিশ্চিত ছিলাম আমি থাকবো, মানে আমার চান্সটা হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে আমাদের ইংলিশটাতে একটু কিন্তু কেয়ারফুল থাকতে হবে, বিকজ ইংলিশে কিছু ট্রান্সলেশন থাকবে 5 কি 6 নাম্বার, ওখানের মধ্যে 4 কি 5টা থাকবে খুবই টাফ। সো ইউ হ্যাভ টু বি ভেরি কনসিয়াস অ্যাবাউট ইংলিশ। এন্ড জিকে এর ব্যাপারে তো বললামই, জিকে থাকবে বেসিক জিকে এন্ড আশেপাশে অথবা মানে এই বছর যেমন COVID-19 is a very vital point, so you have to scrutinize about COVID-19 কখন শুরু হয়েছিল কেউ জানো? ফার্স্ট COVID-19 কখন শুরু হয়েছিল? 1930। ফার্স্ট মানুষের কাছে পাওয়া গেছিল 1960, কিন্তু ফার্স্ট আবিষ্কার করেছিল কি? I think Latin scientist. Just anyhow, তোমরা তো আশা করবাই। এন্ড আইকিউর জন্য সবচেয়ে বেস্ট আমাদের ইমাজ স্যার আছেন। ইমাজ স্যার আইকিউর জন্য বেস্ট। নিউ ইয়ার কোচিং এর আমাদের ইমাজ স্যার জিকে এন্ড আইকিউ প্লাস বাংলা নিয়ে নেবেন। আর আমাদের সবচেয়ে বেশি ভয় যেটা থাকে সেটা হচ্ছে আইএসএসবি এর মধ্যে হচ্ছে আইএসএসবি কে আমাদের বেচের মানে আমাদের বেচ না সরি আমাদের এইজের মধ্যে সবচেয়ে টাফেস্ট এক্সাম বলে, কারণ উইদিন 4 days you will have to be yourself. তোমার নিজেদের কাছ থেকে তোমাদের বেস্টটা দিয়ে আসতে হবে। জাস্ট you just can't act or you just can't কি বলে যায় মানে ভান ধরে থাকা বলো না একটা, মানে আমি অত ভালো না কিন্তু ভালো শাস্তি গেছি তো দম ধরে থাকা। তাই জন্য 200 জনের মধ্যে প্রায় 7-8জনই থাকে। জাস্ট বি ইয়োরসেলফ, ওইটাই। তো আমাদের তো স্যার এটাই বলে তুমি কোন দিক দিয়ে ভালো, জাস্ট ওটা। কোন কেউ কি আমরা পারফেক্ট না, আমার কিছু ভুল আছে, আমার কিছু দোষ গুণ আছে, সবারই আছে A to Z। তো ওইটা হচ্ছে মেইন। এন্ড আইসিসির জন্য তো আমাদের দেব অ্যান্সার মাস্টাররা আছে, ওনারা বেস্ট গাইডলাইন দেবেন। আই থিংক আই এম প্রাউড, আমি নিজেকে প্রাউড ফিল করি কারণ আমি ওনাদের স্টুডেন্ট। বিকজ তোমরা যতবারই দেব অ্যান্সারের সাথে কথা বলবা বা ওনাদের সাথে কিছু একটা লাইফ এক্সপেরিয়েন্স কিছু একটা শেয়ার করতে পারবা। স্যারা কিছু একটা শেয়ার করবে, যেমন আমাদের নিয়ে কোথায় করছিল আলারাসি খুবই জোশ ছিল। এবং স্যারের সাথে যতটাই বেশি টাইম স্পেন্ড করবা ততটা মনে লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারবে। যেমন নেভিতে থাকলে শিপের মাঝখান দিয়ে আসো কেমন ফিল হতে পারে। আর লাইক সাবদের ফ্রেন্ড আছে যেমন জিডি পাইলট ছিল, ধরো প্রথমবার মেক করবা সামথিং লাইক দ্যাট। তো ইন্টারেস্টিং ডিফেন্স লাইফটা
তো ডিফেন্স লাইফটা আসলে পুরোটাই একটা কি বলবো মানে ধরো ইন্টারেস্টিং লাইফ। আচ্ছা তোমার 3 বছরে আমাদের তো ধরো আল্লাহ যদি আমাদের দিকে নেক্সট ডে আমরা তো 3 বছরে হয়ে যাব কিছু না কিছু করতে। আমরা যদি নেভিতে যাচ্ছি তো আমাদের ফার্স্ট মিডশিপমেন্ট হবে, মিডশিপমেন্টের পরে সাব লেফটেন্যান্ট লেফটেন্যান্ট। তো প্রথম শ্রেণীর আমরা একটা বিসিএস ক্যাডার যে পরিমাণ সম্মানটা পাই তা আমরা আলহামদুলিল্লাহ যাদের একদম ডেডিকেটেড কি আছে ডেডিকেটেড আমি ইয়াতে যাব কেউ আছে একদম ডেডিকেটেড কেউ আছে জাস্ট মানে ডিফেন্স লাইনে আমি যাব ওরকম কেউ। তো সুবিধা হচ্ছে তুমি যখন যাবা কোথাও ইন্ট্রোডিউস করো তোমার মুখে যখন বলবে ছেলে কি করে ডিফেন্স আছে কেউ কাউকে কেউ স্ট্যান্ডিং ওভেশন কেউ দেয় না চলে আসবে ওটা because you are a first class officer তো আমাদের ওটা মাথায় রাখতে হবে। এন্ড কিছু একটা পরিশ্রম অত বেশি না যে অনেকে বলে বুয়েটের জন্য সারা রাত ধরে পড়তে হবে প্লাস সামথিং লাইক দ্যাট মানে তোমার মেথা ফাটাই দিতে হবে এই করতে বেশি করতে না জাস্ট বি ইয়োরসেলফ শরীরটা একটু ফিট রাখতে হবে এন্ড বেসিক ইংলিশটা জানতে হবে। You have to be very great English because তুমি যখন গ্রুপ ডিসকাশন পিপিটি দিব বা কোনো কিছু করবা তখন তোমার সবচেয়ে বেশি মেইন পয়েন্ট যেটা তোমার প্রয়োজন সেটা হচ্ছে ইংলিশ। You will have to do everything in English, you will have to communicate, you will have to scrutinize one. Scrutinize one হচ্ছে গভীরভাবে সমালোচনা করা। So ওভাবে আমরা ইংলিশটা যেটা we have time, we have bunch amount of time, ইংলিশের জন্য আমাদের শারীরিক স্যার আছেন উনি আমাদেরকে টেক কেয়ার করবেন। উনি না শারীরিক স্যারের সাথে আশা করি পরিচয় হবে একটু পরে। উনি আমাদের গ্রামারের জন্য ইংলিশের বস বলা আপনাকে সকলে যারা আমার কাছে পড়ছেন তারা জানবেন। তো এটাই ইংলিশটাকে ভালো করে জোর দিতে হবে। আইকিউর জন্য দেবেন স্যার এই মাস্টার আছে এন্ড জিকে হচ্ছে সাম্প্রতিক যেমন নিউজ পেপারের রিভিউ কাট আছে নিউজ পেপার পড়ার রিভিউ কাট আছে কারণ একজন আরেকজন নিউজ পেপার কিছু করতে হবে কারণ আমাদের রিসেন্ট যেসব জিনিস আমাদের জানা দরকার যেমন সেফ টু সেফ 2 সপ্তাহ আগে কোথায় আগুন লাগছে অথবা এমন একটা দুর্ঘটনা যেটা পুরো বছর হয় নাই। তো তুমি যদি নিউজ পেপার না পড়ো অথবা সাম্প্রতিক বিষয় সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে তুমি জানো না। তো ওটা প্রয়োজন। ধরো তোমার রিটেন এক্সাম জানুয়ারিতে তোমার জন্য ইম্পর্টেন্ট হবে ডিসেম্বর নভেম্বরের মধ্যে যা হচ্ছে তা একটু জেনে রাখা। ইট উইল বি আ প্লাস পয়েন্ট কারণ এগুলো কোনো বই থাকবে না। বই থাকবে কোনগুলো জিকে বই বলো যেখানে বলো সেগুলো থাকবে মুক্তিযুদ্ধ রিলেটেড বা ধরো যেগুলো একদম বাংলাদেশের ইতিহাস টাইপ সামথিং ওইগুলো অথবা সাম্প্রতিক। আর বাংলাদেশের না পুরো বিশ্বের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ইউএস ইলেকশন সম্পর্কে আইডিয়া আছে নেই? ইলেকট্রাল ভোটস 270 ইলেকট্রাল ভোটস পেলে জিতে জেনে রাখা ভালো because these things are interesting and you have to know just know to know. তো এইটুকুই স্যাররা আছেন ওনারা সবাই বলবেন ওরা আছে এরাও অনেক পুরাতন স্টুডেন্ট তৌহিদ আছে এবং সবচেয়ে বড় মোটিভেশনটা আসলে করে তৌহিদই দিতে হবে কারণ এমনিতে বলতেছি সেটা হচ্ছে ও 5 বার রিজেক্টেড হয়েছিল 5 বারের পরও সে তার মোটিভেশনটা ধরে রাখছে। সো এই ডেডিকেশন এই লেভেলের ডেডিকেশন কিন্তু কারো থাকে না। আমাদের কারো থাকবে? একবার রিজেক্টেড 2 বার রিজেক্টেড 3 বার রিজেক্টেড কারো থাকবে না। তো ওর ছিল। তো আমাদের জন্য অনেক বড় একটা एग्जांपल। আমি একবার রিজেক্টেড হয়েছি ইট ডাজন্ট ম্যাটার 2 বার রিজেক্টেড হয়েছি ইট ডাজন্ট ম্যাটার এট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ দ্য উইনার যেটা একদম সত্য কথা। সো আমি এখন তৌহিদকে ফ্লোর দিব সরি তো প্রজেক্টটাকে ফুল ফ্লোর দিব। সো কন্টিনিউ। সবাই ঝিমায় আছে কেন? ঝিমায় গেছি ভাত খেয়ে আসছি সবাই ভাত খেয়ে আসছি ঘুম নষ্ট করে আসছি সবাই। ঘুম আসে কারো এখানে ঘুম আসতেছে কারো এখন? হাত তুলি ঘুম আসলে হাত তুলি আরো ঘুম আসে কারো? আসে না? তাহলে এত ঝিমায় আছে কেন সবাই? ভাইয়া এত সুন্দর সুন্দর কথা বললো এত কিছু শেয়ার করলো এতগুলো প্রশ্ন করলো তারপর হচ্ছে এতগুলো প্রশ্নের মধ্যে একটা উত্তর জানবো না এমন কিন্তু না। তাহলে কারো ভয়েস নাই অ্যাটলিস্ট জানি না এটা তো বলা যায় নাকি? রেসপন্স করা যায় রাইট? যায় রেসপন্স করা। তাহলে কেউ তো রেসপন্স করি নাই। ঘুম আসতেছে মনে হয় আমাদের সবার। আচ্ছা ভাত খেয়ে ঘুম না গিয়ে আমরা এখানে আসছি ভালো কিছু করার জন্য ঠিক না? ভালো কোথাও যাওয়ার জন্য লাইফে কিছু একটা অ্যাচিভ করার জন্য রাইট? তাহলে আমাদের ডেডিকেশন প্লাস আমাদের মোটিভেশন সবকিছু এরকম হতে হবে। এটা আমাদের কথাবার্তা আমাদের চালচলন সবকিছুতে প্রকাশ পেতে হবে ঠিক না নাকি? এখন আমি মুখই খুললাম না
ভাইয়া এতগুলো প্রশ্ন করলো, উত্তর দিলাম না, আমি কথাই বললাম না, তাহলে কি হলো? আমার যে ডেডিকেশন এটাকে প্রকাশ পাইলো? পাইলো? এখনো উত্তর নাই। পাইলো? আচ্ছা, ভালো আছি সবাই? শিওর? কতটুকু ভালো আছি? অনেক ভালো? বয়স শুনে লাগছে না আমার, একটু জোরে বলি। ভালো আছি সবাই? আমার ভয়েস কি শেষ পর্যন্ত শোনা যায়? শেষের ভয়েসটা আমি শুনতেছি না। ভালো আছি সবাই? আরো জোরে। ভালো আছি সবাই? আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছি প্রযুক্তা প্রেরণা চৌধুরী। আমি 85 DM এর লং কোর্সের একজন ক্যান্ডিডেট। আমি এবার আইএসএসবি দিচ্ছি। আমার 21 তারিখ থেকে আইএসএসবি, 21 থেকে 24 তারিখ আমি আইএসএসবি দিব। আমার পরীক্ষা সামনে, তারপরও তোমাদের সামনে কথা বলতে আসছি। জাস্ট আমি এই 21 তারিখের আগ পর্যন্ত কি কি করে আসছি কিংবা কি কি ফেস করে আসছি, এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে আসছি। কোনো পড়ালেখার কথা না, একদমই জাস্ট আমার এক্সপেরিয়েন্স শেয়ার করবো, গল্প করবো, ঠিক আছে? আচ্ছা, এখানে কে কে আর্মিতে দিবা? আর্মির জন্য মেয়ে শুধু একজন? আচ্ছা, এয়ারফোর্সে কে কে আছো? এয়ারফোর্স ইচ্ছুক? এয়ারফোর্স অনেক বেশি। নেভিতে কে কে আছো? নেভিতে তো কম। স্যার কিন্তু নেভি, দেবান স্যার কিন্তু নেভি। আচ্ছা, আগামী মানে এখানে যদি তোমরা কোচিং করো বা এখানে যদি ক্লাস করো, আগামী 6 মাস পরে স্যারের থেকে শুনে শুনে দেখবা যে এখানে অর্ধেক নেভিতে চলে গেছে। ঠিক আছে? এখানে অর্ধেক কোথায় চলে যাওয়া? নেভিতে চলে যাওয়া। আচ্ছা, আমি যদি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করি, আমি যখন প্রিলিমিনারি, তোমাদের কিন্তু সবচেয়ে সুবিধা হচ্ছে তোমরা প্রিলিমিনারির আগেই হচ্ছে স্যারদের একটা সুন্দর গাইডলাইন পাবা এবং কিভাবে প্রিলিমিনারি ফেস করতে হয়, যাদের ইচ্ছা আছে আসলে কিভাবে প্রিলিমিনারি ফেস করতে হয়, এটার জন্য খুব সুন্দর একটা গাইডলাইন পাবা স্যারদের থেকে, যেটা হয়তো আমার ছিল না। কেন ছিল না? কারণ হচ্ছে আমি তখন কোচিং এর খবর জানতাম না, বা আমাকে কেউ কখনো বলে নাই যে এমন কোচিং আছে তেমন কোচিং আছে, এটা কেউ কখনো বলে নাই। ঠিক আছে? আমি প্রিলিমিনারিতে পুরোপুরি নিজে নিজে। এখন কেন আমি আসলে দিয়েছিলাম, প্রশ্নটা এখানে। আমার ছোটবেলা থেকে কিছুটা ইচ্ছা ছিল মানে আর্মির ব্যাপারে। কিসের জন্য ইচ্ছা? সেটা হচ্ছে আমি টেলিভিশনে যখন দেখতাম আমার ভালো লাগতো, আমার ড্রেসটা ভালো লাগতো, আমার ক্যামোফ্লেজ প্রিন্টটা ভালো লাগতো, আমি তাদের ডিসিপ্লিন, তাদের যে বিভিন্ন প্রোগ্রামগুলো, বিশেষ করে 16 ডিসেম্বর বা জাতীয় দিবস এগুলো ছিল, এগুলোর সময় যখন টেলিভিশনে মার্চ পাস্ট দেখাতো, আমার এগুলো দেখতে খুব ভালো লাগতো। ডিফেন্সের মানুষজন দেখতে খুব ভালো লাগতো। ওখান থেকে হচ্ছে আমার একটা মোটিভেশন ক্রিয়েট হয়, হ্যাঁ আমি ডিফেন্সে ট্রাই করতে পারি। তো প্রথমেই মোটিভেশনের শুরুতেই জানতে পারলাম যে ডিফেন্সের জন্য মানে ডিফেন্সের একটা লাইফ পাইতে গেলে হচ্ছে আমি যদি ক্যাডেট কলেজে যাই, তাহলে হচ্ছে আমি এটাতে যাওয়াটা আমার জন্য অনেক সহজ হবে, বা আমি ওরকম একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে যেতে পারবো। তো প্রথমে আমার ট্রাইটা হয় ক্যাডেট কলেজ থেকে, কিন্তু সামহাও আমার ক্যাডেট কলেজে হয় নাই, আসে নাই, ব্যাড লাক ছিল। এখন ক্যাডেট কলেজ যখন হয় না, তখন আমি খুব ডিসহার্টেন্ড হয়ে যাই। আমার দেখা যায় যে ক্লাস 6 এ আমি খুব ডাইহার্ড ভাবে চেষ্টা করে ক্যাডেট কলেজের জন্য পড়াশোনা করি। তো ওই হিসেবে আমি যেখানে কোচিং করি বা যেখানে পড়ি, সেখানেও স্যারদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল। যখন হয় না, আমি নিজেও খুব ভেঙে পড়ি। তো পরবর্তীতে যখন ইন্টারে আসি, তখন জানতে পারি যে ঠিক আছে, এইচএসসি পড়ো বা এইচএসসি পড়ো হচ্ছে আর্মি অফিসারের জন্য অ্যাপ্লাই করা যায় বা আসা যায়। আবার এইচএসসির আগেও অ্যাপ্লাই করা যায়, কিন্তু জয়েনিংটা হয় এইচএসসি পরে। এদিক থেকেও তোমরা অনেক লাকি যে তোমরা আর্লি অ্যাপ্লিকেন্ট, আগে থেকে অ্যাপ্লাই করছো এবং আগে থেকে তোমরা তোমাদের প্রিলিমিনারি রিটেন ক্লিয়ার করছো। প্রিলিমিনারি রিটেন ক্লিয়ার করার পর তোমরা এক প্রপার টেনশন ফ্রি, কাইন্ড অফ একটা টেনশন ফ্রি, যে কেন তোমরা এরপর সরাসরি আইএসবি চিন্তাই করতে পারবা। তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, আইএসবি চিন্তা করবা। আমার অবস্থা কেমন ছিল দেখো, আমি যখন পরীক্ষা দেই, আমি প্রিলিমিনারি ক্লিয়ার করি ফেব্রুয়ারিতে। এখন এরপর আমার রিটার্ন হয় না। কেন হয় না? কারণ আমি করোনায় আটকে যাই, আমার এইচএসসিও হয় না। এখন আমি এইচএসসি চিন্তা করবো নাকি আমি রিটার্নের চিন্তা করবো? একটা দোটানায় পড়ে গেলাম। যখন দোটানায় পড়ে গেলাম, সেই সময় গিয়ে কি হইলো, মানে আমি কোনো দিকে কনসেন্ট্রেট করতে পারছি না। ওই ঠিক লকডাউনের সময়টাতে বাসায় বসে খুব বোর্ড হচ্ছিলাম, কোনো স্যার নাই, কোচিং নাই, তখন কি করব? তখন হচ্ছে আমি স্যারদের কাছে চলে আসি, আমার সময় কাটানো দরকার বাসায় বসে। এখন বাসায় বসে সময় কিভাবে কাটাবো? ঠিক আছে, ডিফেন্সে যেহেতু ইচ্ছা আছে, কোচিং করে দেখি কেমন লাগে। বাসায় সময় কাটানোর জন্য কোচিং করতে ভর্তি হই। হ্যাঁ, মোটিভেশন কিন্তু অবশ্যই ছিল, মোটিভেশন ছাড়া তো ভর্তি হই নাই। শুধু শুধু সময় কাটাতে ভর্তি হইলে তাদের দিন পর্যন্ত থাকতাম না, ঠিক না? নাকি আবার চিনা গেছি সবাই? চিনা গেছি। এই যে ভাইয়া মাথা নিচু করে থাকতেছে, তারপরে সবার হচ্ছে মনোযোগ নেই। আচ্ছা, যখন ভর্তি হই তখন জুন মাস, সম্ভবত জুন মাসে আমি এখানে ভর্তি হই। এর আগে আমি
গত বছর হচ্ছে প্রথমবার নিউ ইয়ারের কথা জানতে পারি। নিউ ইয়ার যে ফেসবুক গ্রুপ আছে ওখানে আমার বড় বোন আমাকে অ্যাড দেয়। আমার বড় বোন অ্যাড দেওয়ার পরে হচ্ছে আমি ওভারঅল একটা ঘাটাঘাটি করি যে হ্যাঁ এখানে কি করা যায় কি যায় না। এখন সব দিকে খবর নেওয়ার পর দেখি যে আমি যদি আমার নিজের ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টের কথা চিন্তা করি, বা আমি যদি একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের কথা চিন্তা করি, একটা কেয়ারের কথা চিন্তা করি, আমি এটা নিউ ইয়ারে এসে পাবো। আমার মনে হচ্ছে, আমি পার্সোনালি ফিল করেছি। আমার ফ্রেন্ডরা ছিল তখন, ফ্রেন্ডের থেকেও খবর নেই, ফ্রেন্ডরাও করেছে কোচিং। ওই সময়টাতে জানতে পারি যে না আমার এটাই হয়তো বেস্ট অপশন হবে। এবং আসলে এটা আমার একটা বেস্ট ডিসিশন ছিল ওই সময় যে আমি নিউ ইয়ারে এসে ভর্তি হয়েছিলাম। এবং নিউ ইয়ারের সাথে থেকে এতদিন পর্যন্ত প্রিপারেশন নিয়েছি। প্রিপারেশন নিয়ে এই 21 তারিখ তোমাদের দোয়ায় আইসিপিটিতে যাব। তোমরা যদি দোয়া করো তাহলে হচ্ছে কি করবো, গ্রিন কার্ডটা এনে তোমাদের সামনে আবার গ্রিন কার্ড নিয়ে এসে হয়তো দাঁড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, দোয়া করবা তো নাকি? দোয়া করবা? দেখো দোয়া করতে ইচ্ছা করতেছে। আচ্ছা, দোয়া করবা সবাই, ঠিক আছে? আচ্ছা, যদি আমার প্রিলির এক্সপেরিয়েন্সের কথা শেয়ার করি, প্রিলির এক্সপেরিয়েন্স মানে আমি তো যেহেতু মেয়ে, এখন মেয়েদের জন্য আমার প্রিলির এক্সপেরিয়েন্সটা হয়তো কাজে লাগবে। তুমি এটা ছেড়ে থেকে যখন তোমার প্রিলি মেডিকেল এক্সপেরিয়েন্স বা আদার এক্সপেরিয়েন্স যখন শুনবা, তোমার সাথে ওটা নাও নিতে পারে। প্রিলিতে মেয়েদের মেডিকেল এক্সপেরিয়েন্স খুবই ইজি, আহামরি কিছুই করে না। তবে তোমার যে বেসিক বেসিক যে চাহিদাগুলো আছে যেগুলো সার্কুলার দেওয়া থাকে, প্রথমত ওগুলো ফুলফিল করার ট্রাই করবা। যেমন চোখ, হাইট, ওজন। এখানে কারণ আমরা চশমা পাওয়ার বেশি, আমার আন্টি বসে বসে বলছিল। হ্যাঁ ঠিক আছে। আর চশমা পাওয়ার কত? 8 আর 5। আচ্ছা, সমস্যা নেই, চেষ্টা করে দেখো, হয়তো হয়ে যাবে। এখন প্রথমত যে বেসিক যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে ক্লিয়ার করবা। হাইট, ওয়েট, চোখ, তারপর রক্তনি, এগুলো। এখন স্যারদের হচ্ছে মেডিকেল টেস্ট হয়, যারা এখনো মেডিকেল টেস্ট দাওনি বা নিজের একটা চেকআপ করে দিতে চাও, স্যারদের কাছে করাতে পারো। স্যাররা ওভারঅল তোমাদের একটা মেডিকেল চেকআপ করে তোমাদেরকে জানিয়ে দিবে তোমাদের সমস্যা কোথায় আছে, কোথায় নেই, কিংবা মানে সমস্যাটা কিভাবে করে রিকভার করা যায়, এগুলো স্যারদের কাছে একটা পরামর্শ পেয়ে যাবা। প্রিলির পর প্রিলিতে হচ্ছে একটা ভাইভা হয়। আমি যেহেতু আর্মি থেকে দিয়েছি, আমি আর্মিটাই বলছি, বাকিগুলো বলছি না। আর্মি প্রিলির পর হচ্ছে মেডিকেলের পর ভাইভা হয়। যারা প্রিলিতে ফিট থাকে, মানে মেডিকেলে ফিট থাকে, তারাই হচ্ছে ভাইভা দিয়ে থাকে। যখন ভাইভাতে যাই, ভাইভাটা এক একজনের এক এক রকম হয়। ভাইভার ব্যাপারটা সবসময় কনফিডেন্সিয়াল, বলা ঠিক না। এজন্য ভাইভা কোনো কিছু আমি তোমাদের সাথে বলছি না। নিজের মতো করে ভাইভা ফেস করবা, নিজের মতো উত্তর দিবা। বি ইয়োরসেলফ, ওই যে ভাই একটু আগে বলে গেল বি ইয়োরসেলফ। 4 দিনে বি ইয়োরসেলফ। আর যখন তুমি ভাইভা করে ঢুকবা, তখনও তুমি তোমার মতো ভাইভা ফেস করবা। কারণটা শুনে যখন আমি তোমাকে আমার ভাইভার উত্তরগুলো বলবো বা ভাইভার প্রশ্নগুলো বলবো, তোমার মাথায় সেট হয়ে যাবে আপুকে এই প্রশ্ন করছে, আপু এই উত্তর দিয়ে চান্স পাইছে, তাহলে মানে আমাকে যদি এই প্রশ্ন করে আমি এই উত্তর দিয়ে আমি হয়তো চান্স পেয়ে যাবো। কিন্তু ব্যাপারটা এমন না। তুমি তোমার মতো করে উত্তর দিবে, তুমি যা ফিল করো, তুমি যা ফেস করো এবং তুমি যা মনে করো, এই অনুযায়ী তোমার উত্তরটা দিবা, ঠিক আছে? তার মানে প্রিলি এখানে গেল। আর্মি প্রিলির কথা বলছি। প্রিলিতে হওয়ার পরে যে রিটেন হয়, রিটেনে হচ্ছে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান আর ম্যাথ, 4টা সাবজেক্টের উপর হচ্ছে রিটেন হয়। বাংলাতে এখন তুমি যদি মনে করো যে তুমি এটার জন্য একটা নির্দিষ্ট সিলেবাস ধরে বসে থাকবে, যে আমি এই সিলেবাস ধরে এই সিলেবাসের উপর পড়ালেখা করব, এরপরে আমি রিটেন ক্লিয়ার করব, ঠিক আছে? এরকম যদি মনে করে থাকো তাহলে হচ্ছে তোমার ধারণা কমপ্লিটলি ভুল। কেন ভুল? কারণ হচ্ছে এগুলোর কোনো নির্দিষ্ট কোনো সিলেবাস হয় না, কিন্তু তোমাকে পড়ে যেতে হবে। এখন পড়ার জন্য তুমি তো আর পুরো সমুদ্র করে ফেলতে পারবে না, পারবা? এখন তুমি তো পড়তে নিলে তুমি অনেক কিছু বের করতে পারবা। এতগুলো কি পড়া সম্ভব? সময় কিন্তু এত বেশি দেয় না যে তুমি পড়তে পারবা পুরোটা। হ্যাঁ, হয়তো 10 থেকে 11 দিন সময়, আমাদের সময় এরকমই দিয়েছিল, 10 থেকে 11 দিন তোমার ডেট পড়ার পরে। এখন তুমি এই সময়ের মধ্যে তো পুরো বই বা পুরো একটা এত বড় সিলেবাস তো কমপ্লিট করা সম্ভব না। তাহলে সেক্ষেত্রে আমাকে আসলে হেল্প করেছে কি? হেল্প করেছিল স্যাররা। আমি যখন রিটেন দিই, আমি স্যারদের আন্ডারে ছিলাম। আমার ডেট পড়ার পর থেকে স্যাররাই যেভাবে করে ক্লাস দিয়েছে, স্যাররাই যেভাবে করে বলেছে, আমি ঠিক সেভাবে করে পড়েছি। আমি সাধারণ জ্ঞান পড়তে খুব অলস বোধ করি, তো এই জন্য হচ্ছে আমি সাধারণ জ্ঞান সবসময় একটু শর্টকাট খুঁজছিলাম, যে খুব অল্প অল্প পড়ে কিভাবে করে পার করা যায়। খুব শর্টকাটে হচ্ছে আমি সাধারণ জ্ঞান করি এবং সাধারণ জ্ঞানে সামহাও পাস করে যাই। তারপর বাংলা, ইংলিশ, ম্যাথের কথা যদি বলি, আমাদের সময় ম্যাথ খুব ইজি হয়, কিন্তু এটা ধরে বসে থাকবে না যে আমার সময় ইজি হয়েছে এটা তোমার সময় ইজি হবে, নাও হতে পারে, ঠিক আছে? যারা আর্মিতে দিবে তাদের কথা বলছি। আমার সময় ইজি হয়েছে না, তোমার সময় যে ইজি হবে ব্যাপারটা এমন না। এখন তার মানে কি, তোমাকে একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে। এখন স্যাররা যেভাবে করে তোমাকে প্রিপারেশন নেওয়া হবে বা স্যাররা তোমাকে যে টেকনিকগুলো
নিজের থেকে আসলে একটা ইচ্ছা শক্তি নিয়ে তুমি যদি পরীক্ষাটা দাও, তুমি ওই প্রিপারেশনে তুমি ভালো করতে পারো বা তুমি টিকে আসতে পারো। ঠিক এভাবে করে আমি আমার রিটেনও ক্লিয়ার করি। রিটেন ক্লিয়ার করার পর তো আমার আইএসবি প্রিপারেশন শুরু হয়। আইএসবি প্রিপারেশন আমার আইএসবি কোর্স শেষ হয় অনেক আগে। আমি স্যার থেকে তারপরে এখন বিরক্ত করে যাচ্ছি। 21 তারিখ পর্যন্ত স্যারদেরকে বিরক্ত করবো, ঢোকার আগেও বিরক্ত করবো স্যারদেরকে। তো এখন এতটুকু হচ্ছে আমার জার্নি, এতটুকু পর্যন্ত। সবকিছু হয়তো বলিনি, অনেক কিছুই বলিনি, কারণ সবকিছু বললে তোমরা নিজেরা আর ফেস করতে চাইবা না। তোমরা যখন নিজেরা এক্সপেরিয়েন্স করবা জিনিসগুলা, তখন তোমাদের জার্নিটা দেখবে আরো অনেক সুন্দর হবে। কার সাথে সুন্দর হবে? তুমি যখন প্রিপারেশন নিবেদার সাথে নিবা, তোমার জার্নিটা ঠিক ওরকমই সুন্দর হবে। তবে আমি যদি বলি, আমার নিবেদার সাথে একদিন ধরে জার্নিটা আমার খুবই ভালো ছিল। কেন ভালো ছিল? আমি হচ্ছে খুব কড়াকড়ি পছন্দ করি না, আবার খুব লুজ দিলে আমাকে হয় না। এখন স্যার আমাকে যেভাবে গাইড করছে, ওটা আমার খুব কড়াকড়ির মধ্যেও ছিল না। একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, বললাম না শুরু থেকে যে আমি একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট খুঁজছি, আমি অলওয়েজ একটা ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট খুঁজছি। এখন স্যার কিন্তু আমার সবচেয়ে উইকনেসটাও জানে, আমার স্ট্রেংথটাও জানে। আমি ফিজিক্যালি উইক, আমার হয়তো ফিল্ডে অনেক সমস্যা হয়, এটা স্যার খুব ভালো জানেন। আবার আমি কোন দিকে ভালো বা কোনটা আমি ভালো পারি, কোনটা আমি ভালো কথা বলতে পারি, এটাও স্যার জানেন। স্যার জানেন বলে আজকে তোমাদের সামনে আমি কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি তোমাদেরকে ওভারঅল ব্যাপারটা বলি, তোমরা যদি কোচিং করো, তোমরা যদি এখানে মোটিভেটেড থাকো, তোমরা যদি ডিফেন্সে মনে করো যে হ্যাঁ আমি পরীক্ষা দিব, আমার ইচ্ছা আছে এবং আমি আসলে এখানে যেতে চাই, আমার ইচ্ছাটা আছে। আর বিশেষ করে মেয়েদের তো খুব কম মোটিভেটেড হয় এদিকে, না নাকি? ইচ্ছা আছে সত্যিকার অর্থে? আচ্ছা, মেয়ে খুব কমই যায়, অ্যাপ্লিকেন্ট খুব কম হয়, তবে যারা যায় তারা ভালো করবে। আমি বিশ্বাস করি তোমরা সবাই যদি এখানে কোচিং করো, প্লাস হচ্ছে এখান থেকে প্রিপারেশন নাও, তোমরা সবাই ভালো কিছু করবা, লাইফে ভালো কিছু করবা। এখানে তোমার ডিফেন্সে হোক বা না হোক, তবে তুমি এখান থেকে যা শিখবা, এটা তোমার জীবনে কোথাও না কোথাও কাজে লাগবে, ঠিক আছে? এটা ছাড়া একদম এটার বাইরে যদি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমার ফিল্ড অ্যাক্টিভিটিস, ঠিক আছে? এটা শেয়ার না করলেই হয় না। ফিল্ড অ্যাক্টিভিটিসে স্যার তো আমাকে অনেক বকাঝকা করে, কারণ হচ্ছে আমি ফিল্ডে ফাঁকি ছুটি মারছি, কারণ আমি ঘুম থেকে উঠতে পারতাম না। এখন ঘুম থেকে ওঠার অভ্যাসটা হয় আমার স্যারের জন্য, সত্যি কথা। স্যার আমি যখন অনলাইনে ক্লাস করি, আমার শুরুটা হয় অনলাইনে, যেহেতু আমি তোমাদেরকে বলেছি আমি লকডাউনে শুরু করি, তো আমার শুরুটা হয় অনলাইনে। এখন অনলাইনে যখন প্যারেন্টস মিটিং করে, স্যার আমার মাকে সরাসরি জিজ্ঞেস করে ওকে ঘুম থেকে দেরিতে উঠে, এখন মাও বলে যে হ্যাঁ ওকে ঘুম থেকে দেরিতে উঠে। তো ফিল্ডে আসতে আসতে হচ্ছে কি আমার সবচেয়ে ভালো একটা অভ্যাস হচ্ছে, সেটা হচ্ছে আমার এখন 5-6টার দিকে অটোমেটিক ঘুম ভেঙে যায়, এখন আর ঘুম আসে না 5-6টার পরে। এরপর যেটা ঘুম যায় সবসময় মাঝে ওটা হচ্ছে আমার অতিরিক্ত ঘুম, আমি হয়তো অনেক জোর করে ঘুমাই, না হলে হচ্ছে ঘুমিয়ে আসে না। দেখা যায় আমি অনেকক্ষণ জেগে থাকি, দিনের বেলা কোনো এক সময় যদি ঘুম ডিজিনেসটা থাকে, তখন হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি। এই একটা ভালো অভ্যাস হয়েছে। তো ফিল্ড অ্যাক্টিভিটিস যখন করাবে, ফিল্ড অ্যাক্টিভিটিসটা করে ফেলবা, অনেক ইমপ্রুভমেন্ট নিজের মধ্যে দেখবা। যে ইমপ্রুভমেন্টটা হয়তো তুমি একা করলে বা তুমি অন্য কোথাও করলে বা নিজে থেকে করার চেষ্টা করলেও তুমি হয়তো পারতা না। হ্যাঁ, এখানে হয়তো দুজন আছে ফিল্ডের, না দুজন আছে, ওরা নিজেরা কিন্তু ওদের ডিফারেন্সটা অলরেডি জানে, যে ওরা প্রথম দিন কি করতো আর এখন এসে কি করে। আমি নিজে আমার মধ্যে আমি হয়তো অনেক কিছু এখন পারি না, ফিল্ডের অনেক কিছু আমি পারি না, আমি সত্যি কথা যেটা, কিন্তু আমি যতটুকু এখন পারি, আমি প্রথম দিন অতটুকুও পারতাম না, ঠিক আছে? আর ওভারঅল পুরো ডিফেন্সে কোচিং এর জার্নিটা হচ্ছে তোমাকে সাইকোলজিক্যালি অনেকটুকু চেঞ্জ করবে। তুমি প্রথম দিন আজকে থেকে যদি তুমি মনে করো যে আমি আজকে থেকে এই জিনিসটাতে প্রিপারেশন নেওয়া শুরু করবো, তুমি আজকে তোমাকে একবার চিনে রাখবা, আগামী যখন তোমার প্রিপারেশন শেষ হবে, ওই দিন গিয়ে তুমি নিজেকে একবার জানার চেষ্টা করবা যে আমি আসলে ওই দিন কি ছিলাম, আমি আজকে কি আছি। নিজের মধ্যে একটা ওভারঅল একটা চেঞ্জ দেখতে পাবো, নিজের সাইকোলজিক্যালি, নিজের চিন্তা ভাবনায়, সবকিছুতে একটা ওভারঅল চেঞ্জ দেখতে পাবো, এবং চেঞ্জটা ভালো চেঞ্জ, পজিটিভ চেঞ্জ, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই বলবো, আর কিছু বলবো না। আর আমার যেহেতু 21 থেকে 24 তারিখ আইএসবি, এখানে আমাদের আরেকজন ভাইয়া আছেন যিনি হচ্ছে রিসেন্টলি আইএসবি দিয়ে এসে ইয়েলো কার্ড পেয়েছেন। আমারও যেহেতু সামনে আইএসবি, সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবা, বেশি বেশি করে দোয়া করবা, যেন ভালো কিছু করতে পারি, আবার তোমাদের সামনে এসে দাঁড়াতে পারি। ধন্যবাদ। তৌহিদ ভাইয়া, উনি যে যার কথা একটু ভাইয়া বললো যে আমাদের অনেক বড় একটা মোটিভেশন, 5 বার রিজেক্টেড হয়েও বারবার ট্রাই করে গেছে এবং এখন সামনে আইএসবি দিবে। ভাইয়ার মধ্যে যে এক্সপেরিয়েন্স শেয়ার করে ভালো লাগবে সবার। আসসালামু আলাইকুম। খাবার চাচ্ছে? জি ভাইয়া। শুনছেন? জি। আচ্ছা, প্রথমে আমি পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছি তৌহিদ আকাশ,
আমি সরকারি সিটি কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ পরীক্ষা দেওয়া যায় নাই আমার। আপনার সাথে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। মুসলিমে কেউ আছেন? হ্যাঁ ভাই, সিটি কলেজ। তো প্রথমে আমি আমার নিউবেলাতে আসার জার্নি সম্পর্কে বলি। আমি কোচিং করতাম জামা স্যারের কাছে। জামা স্যারের কাছে আমার কলেজে ফ্রেন্ড ছিল আমরা। তো আমরা একদিন ফ্রেন্ডের পরে আমরা দুটি কিন্তু সবাই চকমলঞ্চ সেখানে সব আড্ডা দিচ্ছিলাম। তো আড্ডার এক কথায় আমাদের এক বন্ধু তাহমিদ, ও হচ্ছে ওরা বুঝছে মেজর, তো ডিফেন্স ছোটবেলা থেকে ইচ্ছা। তো ওইখান থেকে আমাদের সম্পর্কে ইউরো কার্ড গ্রিন কার্ড নিয়ে কথাবার্তা বলতেছে, সব মাথায় বলতে যাচ্ছে কি বলতেছে। আচ্ছা কিছু বুঝলাম না, বলছে আচ্ছা নিউবেলাতে আয়। তারপর সকালবেলা একদিন 7টা বাজে একদম ক্লাস, সকালে উঠতে পারবো না, এবারে চলে যাই কিছু হবে না। ক্লাস ছিল 7টায়, গেছি 8টায়, লেভেল স্যার পাঠিয়ে গেছে আমাদের ফার্স্টের দিন আসি, ফার্স্টের দিন আসি পোশাক পজিশন হয়ে বসে দাঁড়িয়ে আছে। সেই বছর লেভেল স্যারের সাথে আমাদের পরিচয়। তো তারপর আস্তে আস্তে নিউবেলাতে আসলাম। এটা হচ্ছে গত বছরের অগস্টের এই ঘটনা। গত বছর অগস্ট থেকে আজকে ডিসেম্বর মাস পর্যন্ত 1.5 বছর ধরে আমি কোচিং এর সাথে রয়েছি। আপনারা বিদ্যালয় স্যারের কাছ থেকে আপনাদের শুধু ডিফেন্স সম্পর্কে জানতে পারবেন, শুধু তাই না, আপনারা আপনাদের কি বলবো একটু মেন্টর লাগে না জীবনে, এই মেন্টর হচ্ছে আমাদের স্যার। লাইফের যে কোনো প্রবলেম, আমার প্রবলেম উনি জানে কোনটা আমার সলভ করতে হবে, কিভাবে সলভ করতে হবে উনি জানে কোনটা আমার উইক পয়েন্ট, কোনটা আমার স্ট্রং পয়েন্ট। ইনফ্যাক্ট আমার বাসার স্যার যিনি যিনি আমাকে পড়াইছেন উনি পর্যন্ত জানেন আমার স্ট্রং পয়েন্ট কোনটা, উইক পয়েন্ট কোনটা। বিদ্যালয় স্যার আমার এই সবগুলো চিন্তা। তখন আমার সহপাঠী যেভাবে আমার টাইপ করতেছিল, ভাই আমি এত টাইপের যোগদান না, আমি 5 বার নিজের দোষ শিখতেছি। আমি যদি আরো ট্রাই করতাম বা আরো যদি থাকতো তাহলে হয়তো এতবার শিখতাম না। আচ্ছা রিজেকশন কথা যখন আসছে, একটা বলি আমি একদম ফার্স্ট টাইম 2020 সালের 19 জানুয়ারি 83 বাবা আমি চিস্তি, এই যে আমাদের দিদি ভাইরা বন্ধু বসে আছে আরাফাত, তারপর আমাদের ফ্রেন্ড সবাই, আমরা সবাই মিলে পরীক্ষা দিয়ে গেছি। তো পরীক্ষা দিতে গেলাম। আচ্ছা কথা বলে রাখি, এয়ারফোর্সের মেডিকেলটা অন্য মেডিকেল থেকে টাফ। এয়ারফোর্সের মেডিকেল আপনাকে অনেক খুঁটাই দেখবে, যেটা আর্মি নেভিতে একটা ফাঁকিবাজির অপশন আছে, যে ফাঁকিবাজির বদলতে আজকে আমি এখানে দাঁড়াই। ঠিক আছে, ফাঁকিবাজির অপশন আছে বলে রাস্তা শিখে দেখে টেনশন করিয়েন না। এখানে বললো অনেকে শিখতে পারবেন, অনেক ফাঁকিবাজি জানবেন, অনেকে শিখতে পারবেন। তো আচ্ছা গেলাম রিটার্ন। আচ্ছা এয়ারফোর্সের ডিপার্টমেন্ট আমার দিদি ভাইয়ের জন্য রাখি দিলাম। দিদি ভাইরা আমাদের আরাফাত ভাই এয়ারফোর্সে রিটার্ন করলো, আমি শুধু মেডিকেল নিয়ে বলি, এখানে বাদ করছি আমি। প্রথমত আমাদের যারা আছেন স্বাস্থ্যসম্মত মানুষ, ফিল্ডে আসবেন, ফিল্ডে আসলে আমার পেট কমান ইনশাআল্লাহ মেডিকেলে আর খাবেন না। আরেকটা হচ্ছে ভাই নবনি দেবাংশ ইমাসালকে আমরা একটা কোচিং শুরু করছি আমাদের নিউবেলা থেকে, মেডিকেল টেস্ট প্রত্যেক শুক্রবার মেডিকেল টেস্ট হয়। আপনারা এখানে আসবেন, নিজেদের মেডিকেল চেকআপ করাই ফেলবেন, তাহলে বুঝতে পারবেন কোথায় সমস্যা হয়েছে। আমাদের সময় সুযোগটা ছিল না, যার ফলে আমি আপনার মেডিকেলে পাস করছি, নাহলে ওই সুযোগ থাকলে আমি আপনার মেডিকেলে পাস করতাম না। প্রথমবারে আমি পরীক্ষা দিতে পারতাম, যা হোক আলাদা জায়গায় ভালোর জন্য করে। তো তারপর তো মেডিকেলে স্টুডেন্টরা দেখলো আমি পুরো মার্ক করেছিলাম ওভারওয়েট আর আপনির জন্য। তো মূলত আমি ভাই সত্যি বলতে আমি অবশ্যই ওইটা থেকে ঠিক করতে পারি, ডায়াগ্রাম ঘুরতে গেছি আমি। ইয়ার দিন আমার প্ল্যান ছিল, আমি জানি বাপ করবো, আমার প্ল্যান ছিল আমি যাবো, বেরোবো, সুলতান স্ট্যান্ডে বিরিয়ানি খাবো, তারপর পুরান ঢাকা ঘুরতে যাবো। যদি প্ল্যানটা হয় নাই, আমার আব্বু আমার কলেজে জন্য ট্রেনিং করে নিয়ে আসছে, আর আমার এই স্বপ্ন পূরণ হয়নি। ইনশাআল্লাহ আইস দেখতে যাচ্ছি লাইব্রেরিয়ান, ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ করে আসবে। আচ্ছা আমরা আসি তো এয়ারফোর্সে বাদ করলাম, 19 জানুয়ারি বাদ করছি। 16 ফেব্রুয়ারি আমার আবার আর্মির এক্সাম ছিল। তাই ভাবছি এবার তো বাদ করছি, চিটাগাং পরীক্ষা, এবার তো সিরিয়াসলি 1 মাস করা ডায়েট, একদম ডায়েট করে ওই 5-6 কেজি কমাই ফেলছি। তারপরে আমার ইচ্ছা ছিল যে আমি লিখবো না, সেদিন আমি এটা অবশ্য আমার দোষে আমি ঠিকই নেই, আমি করে গেছিলাম হচ্ছে ভাই আমসু করে গেছিলাম, আমি অক্সফোর্ডে পড়ে যাই। আমি বলছি মেডিকেল বাদ করে যাবো, ফ্যামিলিতে বিরিয়ানি খাবো, কে নিবে মুদা করবে আর তুই ঠিক আছে। ও মা আমাকে মেডিকেল নিয়ে গেছে, আমি তো বাইরে উঠে যাই পুরো শেষ, কারণ আমি বাইরে কোনো প্রিপারেশন জানি। প্রথম দিন আমি বুঝছি উনি আমার মুজা দেখি আমাকে এখানে ইয়া করে দিচ্ছে, মুজা নাই এখানে আমাকে উনি 5টা বিশেষ ব্রিগেডিয়ার জেনারেল পোস্ট ছিল আমাদের একদম 5 জন। তো আর কি বলবো ভাই, আমার সিরিয়াস মুখ জীবন কথাই বের হয় না আমার মনে হয় এগুলো দেখে।
তো এই গেল আমার আর্মি ইন্ডাকশন। তারপর নেভিতে গেলাম, থার্ড টাইম হচ্ছে নেভি 21 আলফা বেসে গেলাম। 5 মিনিটের বাদ ভাই, বিশ্বাস করেন 5টা মিনিট আমি গেছি, দাঁড়া করাইছে আমার বাইক করে দিছে। আমি ওই কসম করে আসছি আর ডিফেন্স দিকে যাবো না, ডিফেন্স শেষ আমার, ডিফেন্স আমার দ্বারা হবে না। তারপর এখান থেকে যাই লাগান বাজারে একটা রেস্টুরেন্টে বিরিয়ানি খেলাম, আমার ফেভারিট আইটেম হচ্ছে বিরিয়ানি। ঠিক আছে, আমি মুড খারাপ হলে বিরিয়ানি, ভালো হলে বিরিয়ানি, আমার নামই হয়েছে বিরিয়ানি। ঠিক আছে, তারা আমার বহুত চাটাইছে, দেবাসন আমার বহুত তারা দিছে, বহুত দিয়েছে। আচ্ছা, তারপরে আবার মোটিভেশন কালেক্ট করি 85 PM এর সেকেন্ড কোর্সে পরীক্ষা দিতে গেলাম। ওইটা বাসায় কিচ্ছু বলিনি, নিজের টাকা জমাই 1000 টাকা দিন, নিজের টাকা জমাই আমি ফর্ম ফিল আপ করছি। বাসায় কেউ জানে না। সকালবেলা বেরিয়েছি, আমি বলছি আড্ডা দিতে যাচ্ছি বলি আমি এখনই বেরিয়েছি, নর্মাল খেলাধুলাকে আমার ব্যাপারে বেরিয়েছি। ব্যাগে ছিল আমার, এবার অবশ্য পড়ে গেছি, এবার কোনো ভুল করিনি, এবার সব রেডি হয়ে এবার গেছি। এবার আমি ছিলাম, এবার মেডিকেল দিচ্ছি, এবার মেডিকেল দেখবো, রায়বোর্ডে কবে আসবে এবার। আচ্ছা, গেলাম, যাওয়ার পরে এবার ভাই মেডিকেলে বাদ দিয়েছে। কেমনটা লাগে বলেন, মানে ফুল প্রিপারেশন নিয়ে আসছিলাম, এবার হইল না। আগের বার তো কসম খেয়েছিলাম, এবার একদম কনফার্ম, আর দিব না মানে দিব না, কনফার্ম হবে না। নিউয়ারের সম্পর্কে বাতিল, কোনো সম্পর্ক রাখবো না, শেষ, সব বাতিল। কি বলে আমার 2 টাকা গেল ঠিক নেই। আচ্ছা, তারপর লেভেল সাইকেল দিছে, যেটা আমি অ্যাপ্লাই করছিলাম। আমি খালাস আপনার কাছে অ্যাপ্লাই করলাম, আমি অ্যাপ্লাই করবো না, হবে না, ডিফেন্স বাদ পড়ালেখা করবো, বইটা করবো। আচ্ছা, তো একদিন 10টা বাজে তখন ইমাম স্যার আমাদের একটা স্যার আছে, ইমাম স্যার আমার কল বলে, স্যার বলেন রাখি আসো কেন? আমার না স্যার রাখি নেই তো, শোনা বলো না, বলছে শুনো এয়ারফোর্স এমডিকে সাইকেল দিছে, স্যার দিব না, স্যার দিব না, স্যারগুলো দিছে বলছে, আমি স্যার অ্যাপ্লাই করবো না, আমি স্যার এবার করবো, স্যার আমি দিব না। ইমাম স্যার বলছে তোর গায়ে তোমার 1 টাকা আমি দিব, তুমি তা অ্যাপ্লাই করো প্লিজ। তো বিরিয়ানি চা লাস্ট টাইম বিরিয়ানি লোক দেখেছে, বলছে তুমি অ্যাপ্লাই করো, তুমি বিরিয়ানি খাও। আমি বিশ্বাস করে বিরিয়ানি খাওয়ার লোভে আমি অ্যাপ্লাই করছিলাম। তারপরে দেবান স্যার প্যারা দিল আমাদের, ফিল্ডে আসো। আমার বাসা হচ্ছে সিআরপি, ফিল্ডে সিআরপি। ঘুরতে ঘুরে হাঁটতে গেলাম, সেই ফিল্ড করে প্রথম দিনের অবস্থা খারাপ, মানে আমি নাই দুনিয়াতে রাখতেছে, হাত পা ছিড়ে যাচ্ছে আমার এই অবস্থা আমার। তো তারপর বহুত কষ্ট করলাম। তারপর খাবো এই যে আচ্ছা মোটিভেশনটা ছিল তো আগে, আসলে এটা হারাই গেছে। আজকে আমি আবার চলে আসছে ফিল করার পরে, আবার ইয়ার ডায়াগ্রাম আছে। এবার প্রায় 5-6 কেজি কমা গেছে, 5-6 কেজি কমে এবার গেছি। এবার আলহামদুলিল্লাহ মেডিকেলে পাস। এবার আমি বলি ফাঁকিবাজি আমি করছি, আমি ছিলাম লাস্টে 600 জন পরীক্ষা দিছি আমরা নেভিতে। ঠিক আছে, আমি ছিলাম 500, আমার লাস্টে মেডিকেলে স্যার সকাল 7টা থেকে বসে আছি, আমার মেডিকেলে তো 8টা বাজে, 12 ঘন্টা বসে আছি আমি এখানে, স্যাররা বসে আছে, ওরা করতে অবস্থা খারাপ। আচ্ছা, গেছি প্রথম আপনি দেখো, আমি বসি না, হাতি তো বিশ্বাস করে আমি করছি, দেখো না ফিট আমি তো নাচতে ওটা গেছি সিরিয়াসলি। আমি ভাবছি এবার ভাবতে যাবো, কারণ আমার নকনিতে আসলে একটু প্যারে আছে, নকনিটা নিয়ে আমি আসলে আপনাদের বললাম না আমাদের মেডিকেল হয় না, এই জন্য আমরা ঘরে নিয়েছি। আপনাদের সুযোগটা আছে, আপনাদের মেডিকেল টেস্ট দিলে আপনারা দিন, আপনাদের নকনি যদি থাকে আমার তো সিভিল নকনি থাকে ঠিকই যাবে, কিন্তু আমি ওই চর্চাটা করিনি, এখন আমার সুযোগও নেই সামনে, আমার 1-2 বছর পরে। তো আলহামদুলিল্লাহ মেডিকেলে টিকলাম, জীবনের সবচেয়ে বড় সমস্যা এটা আমার তখন ওই মুহূর্তে। তারপর বায়োবোর্ডে গেলাম, বায়োবোর্ডে টিকলাম, মানে ডিঙ্গের পেলে যে আনন্দটা হয় না, আমার ওই মেডিকেল পাস করার পর আমার আনন্দটা হয়েছিল সিরিয়াসলি। তারপর আরো বড় প্যারা ছিল হচ্ছে আমার, আমি বাসায় আসছিলাম 12টা বাজে, সকাল 7টা বাজে আমার আবার পরীক্ষা। আমি বলতেছিলাম আসার সময় দিয়ে স্যার এখানে থাকার কোনো অপশন না, থাকি যাই না, 7টা বাজে তো পরীক্ষা দিতে আসবি, দরকার আছে বাসায় পড়া করে আসেনি। আমি মনে বলি এখন বাজে 12টা, পাশে হচ্ছে সিআরবি, পরীক্ষা দিতে গেছি যে বিএন কলেজে, দুনিয়ার এক মাথায় বৃষ্টিতে ভিজে গেছে, দিছি এক ঘুম, যা হবে 6টা বাজে গেছি, পরীক্ষা হলে গেছি। তো যেহেতু আমি আগে থেকে কোচিং এ ছিলাম, প্রায় 1 বছর ধরে কোচিং এ ছিলাম, যার ফলে আমার আইকিউ, আমার জিকে, আমার ইংলিশ এগুলো মূলত আমার ইয়াতে ছিল। তো নেভি কলেজে আসছে, আমি এদের কিছু বলিনি। নেভির সাথে ভাইটাল হচ্ছে আইকিউ,
আইকিউটা ভাই অনেক প্যারা দিবে। আইকিউর জন্য ইনফ্যাক্ট আমাদের অনেক ব্যাটসম্যান ঝরে পড়ে গেছে আইকিউর জন্য। ওরা একদম ওদের কথাগুলো আপনি দেখলে ভাই ইয়া লাগে কি লাগে লাগে যে ভাই তো হয়ে যাবে, তো হয়ে যাবে, এটা গ্রিন কার্ড কনফার্ম লাগে না। আমার 2-3টা ফ্রেন্ড ছিল হয়ে যাবে, কিন্তু বেচারারা ওরা আইকিউ ওরা ফিজিক্যালি ফিট, সব জায়গায় ফিট, কিন্তু ওরা আইকিউ ধরা হয়ে গেছে। আপনাদের এখন সুযোগ আছে, আমাদের ইমাম স্যার হচ্ছে আমাদের আইকিউ পড়ায়। ইমাম স্যার আপনাদেরকে আইকিউ ইয়া করবে, তারা আইকিউ দিকে নজর দিবেন, কারণ নেভিতে ডিফারেন্ট ফিল্ডে আইকিউ হচ্ছে মেইন ভাইটাল। এর পাশাপাশি হচ্ছে ইংলিশ। ডিফেন্সে আইকিউ মানে আপনার কিন্তু ইংলিশ কথা বলা শুরু করে দিতে হবে। এই যে কোচিং এ আসেন কথা বলে, যেমন আমাদের ফয়সাল ভাই ফ্লুয়েন্ট দেখছেন না, ফয়সাল ভাই ফ্লুয়েন্সি কিন্তু অনেক সুন্দর। ফয়সাল ভাই তো আগে থেকে ফ্লুয়েন্সি ছিল, আমার আগেও ডিসকাশনে ওর কথা আমাদের বেরোতো না, কিন্তু ডিসকাশন করে করে সবার কথা বের হবে। ডিফেন্সে আসছেন আপনার ইংলিশটা মেইন এখানে, বাইরে আপনার ইংলিশে, আপনার কোশ্চেন ইংলিশে, আপনার আইএস ইংলিশে, এ টু জেড সব ইংলিশে। আপনার ইংলিশটা মনে করে প্র্যাকটিস করতে হবে, ইংলিশটা হচ্ছে মেইন। তো এরপর হচ্ছে আইকিউ ইংলিশ এবং জিকে যেটা একসাথে পরীক্ষা হয়। লাস্ট আইকিউর জন্য একটা সময় দেয় 30 মিনিট সময় ছিল। হ্যাঁ, আমাদের 60টা আইকিউ ছিল, 30 মিনিট সময় ছিল। আচ্ছা, একটা হ্যাক বলে যায়, আইকিউ হ্যাকস নেভিতে সবটা গেছে, সবটা গেছে, একটা সেটাটা গেছে, কোনো নেগেটিভ মার্কিং নেই। আমি 30 মিনিটে, আমি পরীক্ষা ছিল 30 মিনিট, আমি 25 মিনিটের আগে এসি প্রায় 30 লাখ চলতে, আমি সেরকম 25 মিনিট 30 লাখ আগে পারছি, কারণ আমাদের সময় ফাজলে বললো খুবই হার্ড ছিল, ম্যাট্রিক্স খুবই হার্ড ছিল। ম্যাট্রিক্স আমি ধরতে পারি না, ম্যাট্রিক্স টাইম চলে গেছে আমাদের। আপনি আইকিউ ক্র্যাক করতে পারবেন, আপনি ম্যাট্রিক্স ক্র্যাক করতে পারবেন, কিন্তু সলভ করতে মানে টাইম লেগে যাবে, আপনার প্রচুর টাইম লেগে যাবে। তো আমার এখানে টাইম চলে গেছে ম্যাট্রিক্সে। তারপর আমার যে ভাইবা দিয়েছে জি স্যার, উনি পাশে দাঁড়ান, ঠিক আছে, উনি খালি কানেরা চিল্লাচ্ছে নো নেগেটিভ মার্কিং, নো নেগেটিভ মার্কিং। আমি বলি যেটা তোর বলতেছে নেগেটিভ মার্কিং নাই, সকলে আগে দিয়েছি না, যাওয়া হবে। আমি আজ স্কুলে আল্লাহ বলে সকলে আগে শুরু করছি, ফুল আনসার করে আসছি 60টা আগে ফুল আনসার, 5 মিনিটে আমি 20টা আগে গেছি, সব আন দিচ্ছে। তারপর ইংলিশ আর জিকে তুলনামূলক সোজা আসছে আমাদের ইংলিশ এবং জিকে। আমাদের আমরা তো লাখ খুবই ভালো, আমি কিছু বলে জানি জিকে, আমি জিকে কেন টেনশন ছিলাম। জি আমার জিকে অপশন আসছে জানেন, বন্ধু জানো কবে আলহামদুলিল্লাহ বলে নেই বাঁচে গেছি। তো জিকে আবার টাফ, যেমন হ্যাঁ আমি তো আবার জিকে টাফ করে, আমি জিকের জন্য আমাদের কয়েকটা ফ্রেন্ড বাদ করে গেছে, এটা আসলে ভ্যারি করে, ইয়ার উপরে ভ্যারি করে আপনাদের। আমার লাখ ভালো ছিল ভাই, আমার লাখ ভালো ছিল বলে আমি মেডিকেলে কার্ড পাইছি, আমার লাখ ভালো ছিল বলে আমি ইয়াতে রিটার্ন কার্ড পাইছি। আপনাদের লাখ ভালো হবে এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। তো আপনাদের একটু ভাই চুরি চামারিটা আছে, চুরি চামারি কি না চুরি আছে, সবাই চুরি চামারি, ঠিক আছে। এর পাশাপাশি একটু শব্দ পাইটা তো নিয়ে যাবেন, তারপর যা হবে একটা দুটো মার দিবেন। এগুলো দেবে আছে শিখাবে, দেবে আছে ট্রেন, সব দিক থেকে ট্রেন। আমার ভালো দিক আছে তো, আর ভালো দিকে ট্রেন মানে কি আছে না। তারপরে আর কি আছে, আইকিউ গেল, ইংলিশ জিকে তো 5 বারে যাই সিলেক্ট হইলাম। তারপরে আইসিপির জন্য ইয়ে হলাম। তারপর আমার সবচেয়ে যেটা আমার উইক পয়েন্ট সেটা হচ্ছে ভাই আমার ফিজিক্যাল অবস্থা খুবই খারাপ। আমি তো ঠিক আমি আবার বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছি। বিরিয়ানি আমাকে আমার লাগতেছে, বিরিয়ানি আমার শেষ করবে। তো দোয়া করিয়েন, সামনে আইসিপি আছে। তো এবার আমি হচ্ছে দিয়া শোনা ফোন করছে কেন, এটা হচ্ছে আমাদের আরফাত মুস্তাফা, জিডি পাইলট, ফিউচার জিডি পাইলট। হি গট ইয়েলো কার্ড, কোন জায়গা থেকে পড়ছিল 10 তারিখ 7 তারিখে পড়ছিল, ওই ইয়েলো কার্ড পাইছেন এবং কয়দিন পরে গ্রিন কার্ড পাই আসবে। এবার কার্ডের সিস্টেম হচ্ছে আপনি যদি ইয়েলো কার্ড পান 90% হচ্ছে আপনি গ্রিন কার্ড কনফার্ম, 90% আপনার গ্রিন কার্ড কনফার্ম। আর আমাদের সাথে করেছে 2019 সালের আগস্ট মাসে, যেদিন বলছিলাম না দেখবেন ইয়া 5 দিন আসছিলাম, ওই দিনে আমার সাথে দেখা হয়েছিল। আর আমরা চিস্তি, আমরা চিস্তি পে আরেকটা ইনশাআল্লাহ দোয়া করেন, নিয়ে একটা আসতেছে আমাদের চিস্তি আব্দুল্লাহ ঈশান, আমি থেকে ইনশাআল্লাহ গ্রিন নিয়ে আমরা দোয়া করি, আপনারা দোয়া করেন। অলরেডি বোর্ডে আছে, আজকে সেকেন্ড দিন চলতেছে, 20 তারিখে রেজাল্ট দিবে, দোয়া করেন ইনশাআল্লাহ। নিউ ইয়ারের পেজ চোখ রাখিয়েন, ঠিক হলো আলহামদুলিল্লাহ, দুইটা গ্রিন কার্ড পাই যাবো। ওরা দুই বন্ধু আবার চিস্তি এবং ইয়া আরাফাত সিসিবিসি থেকে একসাথে পড়ে এসেছে, আমার সাথে পড়েছে আগস্ট মাস থেকে। ওরা হচ্ছে আমি যতটা ট্রেনার, ওরা হচ্ছে যে হাতে করা স্টুডেন্ট, ফার্স্ট ব্যাচ অফ নিউ এরা, চিস্তি তাহমিদ, সরি তাহমিদ না, আরফাত, তারপর আর আমাদের একটা ফ্রেন্ড ছিল, আমি হচ্ছে ওদের একটু পরে। ওরা জুলাই থেকে শুরু করেছে, আমি আগস্টে আসছি, আমাদের থেকে এক মাস গেছিল। ওরা ছিল পুরো ব্যাচ। তো ওইভাবে ওই ট্রেনটা দেখেন
করে দেবেন স্যার দিয়ে আপনাদের সামনে হাজির করা এই গ্রিন কার্ড হাজির করা তারপর ফ্লোর এখন ওর বন্ধু the floor is yours thank you ধন্যবাদ আমি আলোচনা মুস্তফা অনেকেই রেকর্ড করেছি তোমার অনেকে চিনি আগে থেকে করেছি ফার্স্টে আমি যেটা দেখতে যাচ্ছিলাম যে এয়ারফোর্স ক্যান্ডিডেট আচ্ছা তোমরা এসেছে আমার দলের মানুষ যারা যারা হচ্ছে এয়ারফোর্স ক্যান্ডিডেট না কিন্তু এয়ারফোর্স এক্সাম দিল না তাদেরকে আমি বলতেছি যেই হোক সবার আগে এয়ারফোর্সে কম্পিউটার করো এয়ারফোর্সে ক্যান্ডিডেট হওয়া তারপর হচ্ছে বাকিগুলো চিন্তা করবে কারণ এয়ারফোর্স রিলেটেড যত কোশ্চেন্স আছে সবগুলো আমাকে জিজ্ঞেস করবা আমি চেষ্টা করবো হচ্ছে আমার সর্বোচ্চটা দিয়ে আনসার দেওয়ার জন্য আর যারা মনে করতেছে নেভি আর্মি অ্যাপ্লাই করবে হ্যাঁ ফাইন সবগুলোতে অ্যাপ্লাই করতে সমস্যা নেই তোমাদেরকে সবগুলোতে অ্যাপ্লাই করবে কিন্তু এয়ারফোর্সটাকে প্রায়োরিটি বেশি দিবে কেন কারণ কারাবাদ দেয়া আছে এয়ারফোর্স ইনশাআল্লাহ আমি যাতে সব জুনিয়রদেরকে দেখতে পারি আমার একাডেমিতে তোমরা সবাই একসাথে আসবা ভাইয়া পাঙ্গাবেন না তো একাডেমিতে পাঙ্গাবেন না তো না না কিছু পাঙ্গা এগুলো আমার জুনিয়র ঠিক আছে ভাই আমি লাইন করব কিভাবে সেটা লাইন পাঙ্গাবেন না ভাই আচ্ছা এখন তো প্রথমে যদি কোনো কথা বলবো সবাই প্রিলিমিনারি কিভাবে জানে আইসিসবি এক্সপেরিয়েন্স শেয়ার করব আর আরেকটা হচ্ছে যে আজকে হচ্ছে কোশ্চেন আনসার সেশন গুলো কারো কোনো কোশ্চেন নাই আইসিসবি রিলেটেড আমি ফার্স্টে আমারটা শেয়ার করবো এরপর যাদের যার কোনো কোশ্চেন আছে সবগুলো আমি চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য আর যেমন যারা আছে এক্সপার্ট আর আমাদের যারা যারা আছে সবার থেকে তোমরা জানতে পারবা তো আমি প্রথমে তৌহিদের কথা দিয়ে শেষ করি তৌহিদ বিরিয়ানি আমি পছন্দ করি লাস্ট ডেতে আমাদেরকে নিয়ে গেছিল আইসিডি যাওয়ার কিছুদিন আগে আমরা বিরিয়ানি খাইছি টাকাও দেয় নেই টাকা সবারটা সবাইকে দিয়ে দিয়েছে তৌহিদের সাথে আমার পরিচয় তখন থেকে আমি দেখছি যে মানে একটা ছেলে ডিফেন্সের প্রতি কতটা মোটিভেটেড কতটা প্যাশনেট হতে পারে যে ডিফেন্সেই যাবে আমি আমার জার্নির কথা বলি আমি অনেক বেশি প্যাশনেট ছিলাম আমি বাংলাদেশ আর্মিতে জয়েন করবো এখন আপনাদেরকে সামনে এয়ারফোর্স নিয়ে কথা বলতেছি তো যাই হোক আমি আর্মিতে জয়েন করবো আমি ওরকম চিন্তা ভাবনা করে এসেছি আর্মিতে আইসিসবি দিব তো প্রথম দিন যখন আমি দেওয়াল স্যারের সাথে দেখা করি তখন স্যার আমাকে কি বলছিল যে তোমাকে এয়ারফোর্সে বেশি ছিল তো এয়ারফোর্সে তুমি অ্যাপ্লাই করো তো এয়ারফোর্সে আমাদের ভালো একটা আমার হচ্ছে এয়ারফোর্সে জিডিপিটা অনেক টাফ আমার দ্বারা হবে না আমি পারবো না তো তার জন্য আমি আর্মিতে অ্যাপ্লাই করে ট্রাই করতেছি তো আমি এয়ারফোর্সে ফার্স্টে সবার সাথে একসাথে গেলাম প্রিলিমিনারি দিতে আমরা জানি না তখন মেডিকেলে কি হয় একটু জাস্ট স্পেসিফিক আগে কখনো মেডিকেল দিই তো এয়ারফোর্সে মেডিকেল দিলাম যা যা হয় প্রিলিমিনারি ওগুলো আগে একদিন আপনার সাথে কথা বলছিলাম আমি এয়ারফোর্সে প্রিলিমিনারি ব্যাপারে তো যখন আমি বিএমএ প্রিলিমিনারি দিতে গেলাম তখন ওই তৌহিদের মতো আমি অনেক ট্রিক্স শিখে গেছি যে আমার নকনি আছে আমি এরকম করে দাঁড়াইছি তারপরে এখন আমাকে বলতেছে তোমার কার্ড ফিট আমার কিন্তু কার্ড ফিট নাই কিন্তু আমি এভাবে করে দাঁড়াইছি আমার ফিটটা আমার কাছে কার্ড না এখন আমি বুঝি না যে বাদ দিবে নাকি দিবে না উনি আমাকে বলছে আমার যা লাগে আমি তাকে দিয়ে দিচ্ছি আমি যাই এরপর অনেক ওয়েট করে আসছে ডিফেন্সে যেগুলো অনেক লেন্দি হয় যেটা 2টা বাজে ওটা শেষ করে ফেলতে হবে কাজ সেটা হলো 5টা 6টার দিকে নিচে হ্যাঁ কারণ ধৈর্য পরীক্ষা করবে কারো বলবো আস্তে আস্তে কিভাবে ধৈর্য পরীক্ষা হয় তো এখন আমি এভাবে যাচ্ছি কার্ডফিটের জন্য বাদ করে গেছি এবার আমি চিন্তা যে এয়ারফোর্সে আমি দিচ্ছি না জিডিপি অনেক কাজ হতে পারবো না আমাদের সম্পূর্ণ আমি নেভিতে দিচ্ছি আমি নেভিতে অ্যাপ্লাই করি এবার নেভিতে অনেক কার্ডফিট যাচ্ছে এবার নর্মাল দিয়ে দাঁড়ায় নর্মাল দিয়ে দাঁড়াইছে এবার বলে আমার আমি তো দিয়ে যাবো নেভিতে পাইলাম না বিএমএতে পাইলাম না আমি মোটামুটি জোর করে আমার ইচ্ছা ছিল না আমি জোর করে এয়ারফোর্সে পাঠালে তখন আমি প্যাশনেট হয়েছিলাম আমি এয়ারফোর্সে আসলে আমার যাওয়া উচিত আমার মনে হচ্ছে আমি পারবো আস্তে আস্তে ওইভাবে করে শুরু করি এয়ারফোর্সের প্রিপারেশন নিই তখন হচ্ছে যে মুভিজ দেখা শুরু করছি যে আমাদের পাইলটে দিতে হবে পাইলট রিলেটেড যত মুভিজ আছে সব দেখা শুরু করছি তারপর হচ্ছে যে ইউটিউবে ঘাটাঘাটি যেখানে যেখানে যা যা করে নতুন নতুন ট্রিক্স ওইখানে ডিপি পাইলে জিজ্ঞেস করে যে কেন এয়ারফোর্স কেন বিএমএ না কেন আর নেভি না তো যত রকমের মিথ্যা কথা বানানো আমি আবার আমার একটা ভুল হয়েছে আমি কনফিডেন্টলি মিথ্যা বলতে পারি যত রকমের মিথ্যা কথা বানানো সবগুলো বানাইছি আর আমি ডিপি বলছি ধরা ধরা খাইনি যাই হোক এরপর হচ্ছে যে এয়ারফোর্সের প্রিলিমিনারি তারপর আমি আইসিসবি এক্সপিরিয়েন্স শেয়ার করি মাঠের মধ্যে আমি অনেকে আগেই বলছি যে আমি যখন প্রথম মাঠে গেছি তখন একজন ইনস্ট্রাক্টর ছিল আমাদেরকে ফিল করে তো প্রথম এক সপ্তাহ প্রতিদিন আমি বমি গেছি একবার না 2-3 বার করে গেছি আমি দৌড়াতে পারতাম না মাঠে দৌড়ে আসার পরে আর যখন এক্সারসাইজ গুলো করে তো জাম্পিং এক্সারসাইজ যারা মাঠে যায় অনেকে জানো ওই তখন আমি বমি গেছি তো উনি আমাকে জাস্ট বলছে লেগে থাকবে ডিফেন্সের একটা আমি মোটিভেট করতেছি আপনারা তৌহিদকে দেখেন 4 বার রিজেক্টেড হওয়ার পরে 5th টাইমে সিলেক্টেড হয়েছে কতটুকু প্যাশন ছিল যে আমি লেগে গেছি তো আমি মনে করি লেগে থাকেন
একবার না হলে আরেকবার দেখেন, আরেকবার না হলে আরেকবার দেখেন, অন্য কোনো ওয়ে বের করেন। তো যেহেতু আমিও রিজেক্টেড, 2-3বার রিজেক্টেড হয়ে তারপরে আইএসবি দিলাম। এখন আমি সিলেক্ট হয়েছি আপনাদের দোয়ায়। লাস্ট দিন এসেছিলাম তখন আপনাদের থেকে দোয়া চাইছিলাম, আপনারা দোয়া করছেন বলে আজকে এখানে আবার আসছি। আমি বলছিলাম যে এখানে সাথে আবার এসে কথা বলতে পারি, এটার জন্য দোয়া করি। আমি লাস্ট দিনের অডিয়েন্স মোস্টলি ছিল অডিয়েন্স আচ্ছা আচ্ছা, আজ আমি বলতেছি এখানে অনেকেই ছিল যাদের পরিচিত মুখ এখনো তো এখন দেখতেছি। তো আচ্ছা, এয়ারফোর্সের প্রিলিমিনারি সম্পর্কে আপনারা জানেন কি হয়? আচ্ছা, এবার প্রিলিমিনারি লাইন ফার্স্টে শেয়ার। প্রিলিমিনারি হচ্ছে এয়ারফোর্সে তহিদ যে বলছে সবচেয়ে টাফ মেডিকেল। আমি বলবো যে এয়ারফোর্সের মেডিকেল হচ্ছে সবচেয়ে ইজি, আর্মি আর নেভি মেডিকেল হচ্ছে সবচেয়ে টাফ। কারণ আমি দুইটা রিজেক্টেড। এয়ারফোর্সে ওরা কি কিছু আমি জানি না, মেডিকেল জানে বলছে তাদের কাছে যে ফার্স্ট টাইম আমি বলতে পারি। আমি এখানে গেলাম তো মেডিকেল চেকআপ করতে। তো সবার কাছে হচ্ছে যে রিটেন, এয়ারফোর্সে প্রথমে রিটেন পাস করতে হবে। রিটেনে পাস করার পর মেডিকেল, মেডিকেল পাস করার পর ভাইভা। তো রিটেন নিয়ে আপনাদের কোনো টেনশন নেই, ওগুলি ইমাম স্যার আছে আমাদের এক্সপার্ট স্যার, উনি আপনাদের যেভাবে বলবে আপনি জাস্ট উনি উঠতে উঠবেন, বসতে বলতে বুঝবেন। যদি বলে 50টা পুশ আসেন, ওইটা আপনার কাজে, কোনো একটা কাজে উনি চিন্তা করছে কিসের জন্য আপনাকে বলছে, ওইটাই দিবে। যা বলবে তা, এর বাইরে যাওয়ার দরকার নেই, এক্সট্রা কোনো কাজ করার দরকার নেই। তো প্রথমে হচ্ছে আইকিউ আসবে, 100 নম্বর আইকিউ। যেভাবে আমরা প্র্যাকটিস করে গেছিলাম আমাদের মনে হচ্ছে আইকিউতে আমাদের কোনো প্রবলেম নেই। আমরা যেসব ফ্রেন্ড গেছি, আমি গেছি, অভিক গেছে, চিস্তি গেছে, স্বগত গেছে, তারপরে আরো অনেকে গেছে আমাদের সাথে। যারা গেছিল আমরা সবাই কেউ আইকিউতে বাদ করিনি। আইকিউতে আপনাদের টেনশন করার দরকার নেই। আপনাদের যতটা মাথা ব্যথা, নিউরো অথরিটি এর থেকে বেশি মাথা ব্যথা যে আপনাকে কিভাবে পাস করাবো এখানে। আপনি জাস্ট অথরিটি যেটা বলে, আপনার স্যার যেটা ইনস্ট্রাকশন দেয় ওইটা ফলো করলে আইকিউ আমার মনে হয় কভার হয়ে যাবে। এরপর আরেকটা বলি, কেন আর্মি না নেভি না এয়ারফোর্স? আর্মি নেভির জন্য আপনার এক্সট্রা অনেক কিছু বলা লাগতেছে। আর আপনি যদি এয়ারফোর্স ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি ফিজিক্স, যারা সায়েন্স আছে, ফিজিক্স আপনি আপনার এইচএসসির জন্য করতেছেন, ওইখানে আপনার ফিজিক্স আছে এক্সট্রা করে পড়া লাগতেছে। আপনি ম্যাথস এইচএসসির জন্য করতেছেন, এখানে আপনার ম্যাথস আছে। তাও কি মানে কেউ বলে না, অনেকে বলে যে না এখানে 5-6 এর ম্যাথস আছে, 8 এর ম্যাথস আবার রিভাইজ দিতে হয়, এরকম কিছু না। আপনার ইন্টারের ম্যাথস কারিকুলামে আপনার বইয়ে যেটা থাকে ওইটাই আসবে, ফিজিক্স আপনার বইয়ে যেটা থাকে ওইটাই থাকবে। আর যারা শুধু বাংলা ভার্সন তাদেরকে আমি এখন থেকে অ্যালার্ট করে দিই। ইংলিশ ভার্সনের দিকে কি হয়, যেহেতু কোশ্চেন ইংলিশ হয়, অনেকগুলো টপিকস আপনার ট্রান্সলেশন আপনার জানা থাকা দরকার। যেরকম আমিও জানতাম না কোনটার ট্রান্সলেশন কি, তো এয়ারফোর্সে যখন এক্সাম দিতে যাবো তখন হচ্ছে যে আমরা যখন জানছি যে ইংলিশে ট্রান্সলেশন আছে, তাহলে আমরা মুখস্থ করে শিখে দিচ্ছি। তাপগতিবিদ্যা মানে হচ্ছে থার্মোডাইনামিক্স, আমি জানতাম না। আমি ওইখানে যাওয়ার পরে তারপরে জানছি যে তাপগতিবিদ্যা মানে হচ্ছে থার্মোডাইনামিক্স। তো এটার অনেক ট্রিক্স আছে। মনে করেন যে আমি ইন্টারে পড়ালেখায় দুর্বল, আমি পারবো না, তা আমরা একটু দুর্বল ছিলাম, আমরা কিছু ভাগ করে দিচ্ছি। এটা আমাদের সবাই রেজিস্ট্রেশন একসাথে হয়েছে। একদিনকে বলছে তুই করবি ফিজিক্স, তুই করবি ম্যাথস, আমি করবো আইকিউ, আর আরেকজন করবি ইংলিশ। তো যাই যেরকম ট্রিক্স তো সব শিখাই দিবে, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। এক্সপিরিয়েন্স বলবে, একটু সরে বলবে যে লিখবে ফার্স্টে ইংলিশ, ইংলিশ 25টা থাকবে শেষ। কোশ্চেন সহজ ঠিক, কোশ্চেন নিয়ে এত টেনশন নেই। আইকিউ এগুলো কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে ফিজিক্স আর ম্যাথস। মনে হবে কোশ্চেন অনেক ডিফিকাল্ট, আসলে ডিফিকাল্ট না। কারণ কি হচ্ছে যে 4 জন মিলে যখন আপনারা 25টা কোশ্চেন সলভ করবেন, দেখা যাবে যে এখানে 16টা কোশ্চেন আপনার কমন করতেছে। একজন তো 4টা করে পারা উচিত, না পারলে হচ্ছে যে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে পারবেন। আর বাকিগুলো অটোমেটিক কনফিডেন্টলি রাখবেন। ভুল হোক না হোক এটা দেখার বিষয় নেই, কোনো জায়গায় মধ্যে নেগেটিভ মার্কিং নেই। হচ্ছে এখানে প্রত্যেকটা এক্সামের পরে একবার করে রেজাল্ট দেয়। আপনি যখন আইকিউ দিবেন, আইকিউ রেজাল্ট 5 মিনিটের মধ্যে দিয়ে দিবেন। এরপর ইংলিশ এক্সাম হবে, আইকিউ 100টা আসে, 100টার মধ্যে সব আমাদের সময় ছিল কোশ্চেনটা হচ্ছে প্রথম 25টা কোশ্চেন, লাস্টের 25টা কোশ্চেন সেম। তো প্রথম 25টা কোশ্চেন লাগাইছে, আমি আগে শুনে গেছি অনেকজন থেকে যারা পরীক্ষা দিয়েছে যে সেম আসে। কোনো না কোনো জায়গায় পাবেন, হয় প্রথম 25টার সাথে মাঝখানে 25টা, এই 25টা কোশ্চেন দুইবার পাবেন। আগে তো 25টা কোশ্চেন আপনি প্রথম ফার্স্টে গুলো আরামসে দেখাবেন, টাইম যাচ্ছে না, লাস্টে যখন দেখবেন টাইম যাচ্ছে না তখন কোশ্চেন দেখে দেখে দেখা দিবেন। আইটি নিয়ে কোনো ঝামেলা নাই, আইটি সবার হবে আমি আশা করি। আর ইংলিশ হচ্ছে যে ছোটবেলার ইংলিশ গ্রামার, রাইট ফর্ম ভার্ব এগুলো দিবে, এগুলো কোনো ঝামেলা নেই। এরপর আপনার ফিজিক্স আর ম্যাথস, ওইটা হচ্ছে আপনার এখনই, যদি আপনার ফিজিক্স ম্যাথস বইয়ের প্রতি ভালো মতো ধারণা না থাকে আপনি এখন থেকে ধারণা নেওয়া শুরু করেন। কারণ কি আপনি যদি ডিফেন্সে আলাদা না করুন, আমরা জানি না ডিফেন্স হচ্ছে যে অনেক আনপ্রেডিক্টেবল একটা জিনিস। আপনি হয়তো প্রিপারেশন নিয়েছেন, অনেক বেস্ট ক্যান্ডিডেট ছিল, আমার থেকে ভালো ক্যান্ডিডেট, যেটা হচ্ছে আমি আইকিউ সলভ করার আগে ওরা 100টা আইকিউ সলভ করে জমা দিয়ে দিচ্ছে এরকম অবস্থা। তো এরকম আনপ্রেডিক্টেবল অনেক থিংস থাকে, নাও হতে পারে, আবার হতে পারে, হলে তো আল্লাহ আলহামদুলিল্লাহ। আর যদি না হয় তখন আপনার এই এয়ারফোর্সের প্রিপারেশনটা আপনাকে কোথায় নিয়ে যাবে,
আপনি হয় কোনো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে যাবেন না কোনো ইউনিভার্সিটিতে যাবেন, এরপরে হয়তো আপনি শর্ট কোর্স আবার অ্যাপ্লাই করতে পারতেছেন, কিন্তু সেকেন্ড টাইম আবার অ্যাপ্লাই করতে পারতেছেন, আপনি জানেন না যে আল্লাহ আপনার কোথায় রাখছে আপনাকে। তো যাই হোক, এয়ারফোর্সের রিটেনটা এভাবে শেষ হবে। যারা এয়ারফোর্স ক্যান্ডিডেট আপনার মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখানে প্রত্যেকটা জিনিস আপনার কাজে লাগে। আপনি যখন যাবেন এই প্রসেসটা পার করে করে যাবেন। তো এরপর হচ্ছে যে আপনার মেডিকেল হবে, এয়ারফোর্সে মেডিকেল। এর আগে এখন তো প্রতি শুক্রবারে আমাদের ইমাসটা হচ্ছে যে বা মেডিকেল একটা টিম আছে আপনাদের। আপনার মেডিকেলে যা প্রবলেমস আছে ওই প্রবলেমস গুলো আপনাকে দেখা দিবে, ওই প্রবলেমস এর সলিউশন কি হবে ওইটা দেখা দিবে। মানে আপনার হাইট বাদে আর যত রকমের প্রবলেমস আছে সব প্রবলেমস এর সলিউশন আছে, আর এগুলা 1 মাসের বেশি সলিউশন 1 মাসের মধ্যে হয়ে যাবে। তো আপনারা এরপর হচ্ছে মেডিকেলটা চেকআপ করাই নেবেন এখানে, আগে যার যার কোনো প্রবলেম থাকলে ওই প্রবলেমগুলো রিকভার করবেন। রিকভার করার পরে তারপরে আপনি মেডিকেল দিতে যান। এরপর আপনি মেডিকেলে সবাই চিন্তা করবেন, আরে এটা আমার এই সমস্যা আছে না ওই সমস্যা আছে না, আপনি তো জানেন আপনার কি কোনো সমস্যা নেই। কারণ আপনি মেডিকেল দিবেন, মেডিকেল দেওয়ার পর ভাইবা আমাদের দেওয়া স্যার আমাদেরকে এয়ারফোর্সে যাওয়ার আগে একটা প্র্যাকটিস করবে। তো ওই প্র্যাকটিস সেশনের পরে আমি যখন এখানে ভাইবাতে দেখেছি আমার মনে হচ্ছে এটা নাথিং, কিছু না। ভাইবার ফেস করে অনেকে প্রবলেম আছে না, কার কার প্রবলেম আছে যে ভাইবার ফেস করতে ভয় পায়, দেখি না অনেকে ভাইবার ফেস করতে প্রবলেম আছে, আমারও হইতো। দেখার পরে এরপরে যখন আমি ভাইবার দিচ্ছিলাম আমার মনে হচ্ছে কি আরে এটা কি জিনিস, এরপরে তারা অনেকগুলো ভাইবার টাইবার হয় তো এরপরে যখন ওয়েট করতেছি কখন আইসিসবি ডেট আসবে, ওই টাইমে ছিল আমাদের অনেক ফিলোমিক্স যারা আইসিবি দিয়ে হচ্ছে আসছে, ওদের থেকে বারবার টিপস এন্ড ট্রিক্স দিচ্ছিলাম কিভাবে কি করব, ভাই এটার পরে কখন এটা হয়, এটার পরে কখন এটা হয়, এগুলো কিছু জানা দরকার নেই। এখানে সবকিছু আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে। আমি আজকে একবার রিভিউ করব কি কি হয় কি কি হয় না। তো আইসিবিতে যেটা মেইন জিনিস, হয়তো আগে যারা স্পিচ দিতে সবাই বলছে যে বি ইয়োরসেলফ, মিথ্যা কথা বলার কোনো দরকার না। যদি মিথ্যা কথা আপনি মনে করেন যে আপনি মিথ্যা বলবেন, তখন হচ্ছে আপনাদের কনফিডেন্ট হবে, 100% কনফিডেন্ট যে আমি ওই মিথ্যা কথাটা বলে পারবো। আপনি প্র্যাকটিস করেন আপনার ফ্রেন্ডসদের সাথে বলে এই কথাগুলো দেখেন না করতে পারেন আইসিসি যাওয়ার আগে থেকে। ফরনটা আমি দিবেন শিখেন যে মরা ফোন গ্রিন দিন না রাখা বলছিল আমার নাম্বার, কিন্তু ওটা মিথ্যা বলছিল আমার আগে। তো যাই হোক, হ্যাঁ নার্ভাসনেসটা অটোমেটিক আসবে। আপনি যত বেস্ট ক্যান্ডিডেটই হোক না কেন, আপনার মনে হবে যে না আমার যখন প্রেশারটা ক্রিয়েট হবে যে না আমার আইসিসি টেকনিক্যাল পাইতে হবে, অটোমেটিক নার্ভাসনেসটা আসবে, স্বাভাবিক। তো আমি যখন এখানে আরেকটা স্পিচ দিয়েছিলাম তখন আমি বলছিলাম যে আমি আইসিসি গ্রিন কার্ড পাই বা ইয়েলো কার্ড পাই বা রেড কার্ড পাই এটা নিয়ে আমি কেয়ার করি না, আমি যদি আমার বেস্টটা দিয়ে আসতে পারি এটাই হচ্ছে আমার চেষ্টা। এখন আমি মনে করি যে আমি আমার বেস্টটা দিয়ে আসতে পারছি। প্রত্যেকটা এক্সাম এখানে ইম্পর্টেন্ট। আপনি যখন ঢুকবেন, ঢুকার পর আপনি কিভাবে দাঁড়াচ্ছেন, আপনি কিভাবে কথা বলতেছেন, আপনার হাত কি পকেটে থাকবে না পিছে থাকবে। আমার অনেক ফ্রেন্ড আছে, একটা ফ্রেন্ড মুস্তাকিমের কথা বলি, তো ওইটা হচ্ছে মানে টপ টপিক। তো এখানে প্যারেন্টস কে ধরে আমরা সিসিসি কার আছে ক্যান্টনমেন্ট পাবলিক। আচ্ছা দেখুন ক্যান্টনমেন্টে যারা চলে যাবে মানে কিছু হলে আমাদের এখানে যেগুলো রুলস এন্ড রেগুলেশন গুলো বেশি, প্যারেন্টস গুলো বেশি। তো ডিফেন্সে একটা জিনিস নাকি পছন্দ করে এক পায়ে দাঁড়ানো পছন্দ করে। আমি এখানে একদিন দাঁড়াইছি, সবসময় 2 পায়ে দাঁড়ানো পছন্দ করে। তো নাজিম ভাই আছে এখানে, আমি যাও লাগে নাজিম ভাই দেখি, নাজিম ভাই বিএনসিসি করছে, আমি আবার বিএনসিসি আশেপাশে নাকি এগুলো দেখলাম আমার ভয় লাগে। নাজিম ভাইকে আমি জিজ্ঞেস করছি ভাই আরামে কিভাবে দাঁড়ায়, 7 জন কিভাবে হয়। আমি ক্যান্টনমেন্টে 12 বছর বসে কিন্তু আমি জানতাম না, ওখান থেকে আমি শিখে গেছি এর আগে যা জানা দরকার। তো এগুলো আপনারা শিখে যাবেন। সবসময় 2 পায়ে দাঁড়াবেন। আপনাকে কেউ লক্ষ্য করুক বা না করুক এটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে যে আপনি কতটা পারফেক্ট। হোক লক্ষ্য না করুক সমস্যা কোনো নেই, আমি এখানে যে পারফেক্টলি থাকবো এটা হচ্ছে আমার কাছে। তো মুস্তাকিমের কথা বলতেছিলাম, তো ওকে প্যারেন্টস কে বলতেছে বাথরুমে গ্লাস ভেঙে গেছে, ওই মানে গেছে কি গেছে জানি না, গ্লাস ভেঙে গেছে, ভেঙে ফেলার হচ্ছে বিপি রুমে যে ওইভাবে দাঁড়াচ্ছে। কারণ হচ্ছে তুমি এটা কিভাবে দাঁড়াচ্ছ, ওর এটা অভ্যাস থাকে, একজনের কোনো অভ্যাস থাকে, অভ্যাসগুলো আস্তে আস্তে একজনের কি হবে আস্তে আস্তে সবাই ভালো অভ্যাসগুলো আনতে হবে। তো আইএসএসবি যখন মানে দিতে যাবো, আমি আর আমার একটা ফ্রেন্ড ইউন ও হচ্ছে স্টেটের অফিসে লিটারেলি আমি হচ্ছে যে এয়ারফোর্স সম্পর্কে কিছু জানতাম না। যখন ওই প্রিলিমিনারি দিতে যাই অনেক প্যাশনেট ছিল, ও একটা খাতা বানিয়েছিল এখানে ওই এয়ারফোর্সে যা কিছু হয় হিস্ট্রি সব হিস্ট্রি লিখে গেছে। এখন আপনারা এয়ারফোর্সে যে কোনো হিস্ট্রি আমাকে জিজ্ঞেস করেন আমার আইডিয়া আছে, কারণ কি আমি ওর বইটা ডায়েরিটা পড়ছি। তো দেখা যায় যে আপনি কার থেকে আপনি মানে সাহায্য নিচ্ছেন আপনি বলতে পারেন না যে কার সাহায্যে আপনার উপকারিতা আছে। তো আমি মনে করি একটা কথা আমি সবসময় বলি যে ডিফেন্সের প্রিপারেশন কখনো একা একা নেওয়া সম্ভব না। আপনার একটা গ্রুপ বানান, অনেকগুলো ফ্রেন্ডস একসাথে আসলে এরপরে যখন প্রিপারেশনটা নেবেন ওই প্রিপারেশনটা আপনার অনেক হেল্প করবে। কারণ কি একা একা আপনার সম্ভব না যে আপনি আইকিউ সব সলভ করবেন। একটা ফ্রেন্ডস যখন এসে আপনাকে একটা প্রবলেম দিবে দোস্ত এই আইকিউটা আমি পারতেছি না, এটা কিভাবে সলভ করবো,
তো এয়ারফোর্সের এই ইনফরমেশন বা বাংলাদেশ মিলিটারি একাডেমি এই ইনফরমেশনটা আমি জানি না, তো তখন আপনাকে বের করে দিবে। আর দুইজন যখন একসাথে গ্রুপ ওয়ার্ক করবেন, গ্রুপ ওয়ার্কটা অনেক ইম্পর্টেন্ট। ইভেন আমি একদম ফার্স্টে থেকে বলি, যখন প্রিলিমিনারি দিছি প্রিপারেশন, সবকিছু আমার একসাথে হয়েছে। আমার একটা গ্রুপ ছিল, ওই ছিল আমার সাথে একসাথে সবসময় গ্রুপে। তো আমরা সব একসাথে করছি, কোনো কিছুতে একা একা যাই নাই যে আমি একা বিএমএ তে অ্যাপ্লাই করলাম, আমার বন্ধু অ্যাপ্লাই করবো না। বিএমএ তে আমার ইচ্ছা নাই, আমি বিএমএ তে অ্যাপ্লাই করবো, যার ইচ্ছা আছে সে অ্যাপ্লাই করবে। এয়ারফোর্সে যার ইচ্ছা নাই সে অ্যাপ্লাই করবে। এটা ছিল আমাদের রুলস, মানে একজন আরেকজনকে পার করে দিব। স্বগত যেরকম দুইটার মধ্যে কোয়ালিফাই হয়েছে, সে বিএমএ তে হয়েছে, এয়ারফোর্স হয়েছে, ওর দরকার নেই আর কিছু, তাও নেভিতে গেছে কারণ কেউ ফ্রেন্ডস দিয়ে পার করবে। অনেক প্রবলেম থাকে কারণ কেউ প্রিপেয়ার, ও চাচ্ছে ওর ফ্রেন্ডস দিয়ে পার করবে। যখন নার্ভাসনেসটা চলে যায় তখন দেখা যায় যে অটোমেটিক সবকিছু পার হয়ে যায়। তো এরপর আমি আমার আইএসএসবি এক্সপেরিয়েন্সটা শেয়ার করি, যেটা শুধু এয়ারফোর্স ক্যান্ডিডেট না, আপনারা যারা হচ্ছে যে নেভি ক্যান্ডিডেট, আর্মি ক্যান্ডিডেট, সবাই আইএসএসবি তো সেম, এটা তো জানেন। তো আইএসএসবি প্রথমেই আপনাকে ঢুকবেন গেটে, গেটের মধ্যে লেখা আছে সিলেক্টেড অফ লিডার। তো আপনি যদি মনে করেন যে না আমি কোয়ালিফাইড না, আমাকে নেবেন না, ব্যাপারটা ওইরকম না, কারণ ওইরকম যদি হতো তখন ওরা লিখবে কি রিজেক্টেড অফ লিডার, এটাকে লিখছে সিলেক্টেড। তো ওরা চাই যে আপনাকে সিলেক্ট করার জন্য। এখন আপনি যদি এফোর্ট দেন আপনাকে সিলেক্ট করতে, আর এফোর্ট যদি না দেন আপনি সিলেক্ট করতে। তো এখানে যেভাবে আপনার সকালবেলার কথাটা বলি, ফিল্ডের যে এক্সারসাইজটা করে, আমার মনে হয় যে আমার সবচাইতে বেশি কাজে লাগছে এক্সারসাইজটা। কারণ কি ওইখানে আমার গ্রুপে দেখা গেছে সবাই জানে যে পিজিটি এইচজিটি, আপনারা হয়তো জানবেন আস্তে করে, পিজিটি এইচজিটির পর পিএটি আসে। তো ওরা পিএটির জন্য বেশি প্রিপেয়ার হয়। পিজিটি এইচজিটি যেসব হেভি লোড থাকে ওই লোডগুলো কেউ নিতে চায়, স্বাভাবিক আপনারা বলেন। সবগুলো লোড আমাকে দিচ্ছে, আমি ভালো ছিলাম, আমি কাউকে মানা করিনি যে আমাকে দিও না দিও না, আমি সবগুলো লোড নিয়ে পার করছি। তো আলটিমেটলি কি হয়েছে, জিটিও দেখছে যে ওই ছেলেটা হার্ড ওয়ার্কিং, ও সবগুলো লোড পার করছে, আর বাকিরা ওকে দিয়ে পার করেছে। তো এরকম অনেক সিচুয়েশন করবে আপনার আইএসএসবি তে, প্রত্যেকটা টাস্ক ইম্পর্টেন্ট। প্রথমে আমি বলবো যে আপনারা ফোকাস করেন ডিসিপ্লিনারি টেস্ট, আইকিউ টেস্ট আর পিপিটি টেস্ট। এই দুইটা টেস্ট যখন আপনারা পার করবেন, বাকিগুলো দেখবেন অটোমেটিক যাচ্ছে। ওই দুইটা টেস্ট পার করার পর যে ফিলিংসটা আসে, আমি স্যারকে জিজ্ঞেসছিলাম, মানে স্যার যখন আইএসএসবি দিছিল তখন স্যার যখন আইকিউ আর পিপিটি পার করছে তখন স্যার ছিল, আরে আমি এতগুলো স্টুডেন্টের মধ্যে পার করছি। এখন আমার মধ্যে ওই জিনিসটা আসে যে এতজন স্টুডেন্টকে পার করে আমি আর বাকি 90 স্টুডেন্টের মধ্যে আছি, তাহলে মানে আমি পারবো, কিছু একটা আছে, আমার কনফিডেন্স আছে। তো স্যারের কথা শুনছি, শোনার পরে হচ্ছে যে কাজে লাগাইছে জিনিসগুলো। গ্রুপমেটস অনেক ইম্পর্টেন্ট। আর যেটা বলতেছিলাম, আইএসএসবি তে 2 থেকে 3টা টাস্ক বাদে বাকি সবগুলো টাস্ক হচ্ছে আপনার গ্রুপের উপর নির্ভর করে আপনি কিরকম পারফর্ম করতেছেন। আপনি একা একা কিছু করতে পারবেন না। আপনার গ্রুপ যদি আপনাকে হেল্প করে তখন আপনি পার করবেন, আর আপনার গ্রুপ যদি আপনাকে হেল্প করে না করে তো আপনার কিছু করার নেই। আপনি তো জোর করে বলতে পারবেন না ভাই কাজটা কর, ওকে আপনি কিন্তু ইনস্ট্রাকশন দিতে পারবেন, আপনি চিনেন ওকে, সবাই যে সেম গ্রুপে করবে এটার কোনো নিশ্চয়তা নেই। আপনার ফ্রেন্ডস গেছে একসাথে আইএসএসবি, সবাই সেম গ্রুপে নাও করতে পারে, এখানে আপনি আপনার বন্ধুকে একদম চিনবেনই না। এরপর থেকে যারা আপনি চেষ্টা করবেন দিয়ে দেওয়া হবে, এগুলো সবাই ইনস্ট্রাকশন দেওয়া হবে। তো গ্রুপসটা অনেক ইম্পর্টেন্ট। আমি সবাইকে বলবো যে একা একা আইএসএসবি তে কখনো, আমার মনে হয় না পসিবল, এটা অনেক টাফ হয়ে যাবে আপনার জন্য যদি আপনি একটা গ্রুপ নিয়ে আসে এখন থেকে ওই এনভায়রনমেন্টে ক্রিয়েট না করেন। আর ইংলিশের গুরুত্বটা বলছে যে আইএসএসবি আপনার কিছু জায়গা বাদে, বাংলা ডিসকাশন যেগুলো থাকে ওগুলো বাদে আপনি সব কথা ইংলিশ। তো আপনি ইংলিশে অবশ্যই ফ্লুয়েন্ট হতে হবে, কিন্তু প্রত্যেকটা কথা ফ্লুয়েন্ট হয়ে যাবে না, যাতে আপনি যেসব ইনস্ট্রাকশন দিচ্ছেন আপনার গ্রুপমেটস থেকে ওগুলো যাতে জিটিও বুঝতে পারে। কারণ জিটিও না বুঝলে আপনি কি ইনস্ট্রাকশন দিচ্ছেন ওটা কোনো লাভ নেই। তো এরপর আইএসএসবি 4 দিন, প্রথম দিন আইকিউ টেস্ট হচ্ছে, আইকিউ টেস্ট পার করছি, পার করার পর হচ্ছে যে পিপিটি পার করছি। এরপর আমার কনফিডেন্স হাই লেভেল। এরপর আমি বলছি যা টেস্ট দিবে আমি করবো। এরপরে আমি যাওয়াদের সাথে লাস্টে কথা বলতে গেছিলাম, দোস্ত মানে লাস্টে প্রথম দিনের লাস্ট টেস্ট গুলো অনেক ডিফিকাল্ট। তো বলছে আমার হাতটা কেটে ফেলতে ইচ্ছে করছে, মানে এতক্ষণ লিখেছে। তো আমরা যদি এইচএসসি দিই নাই, তো আমরা জানিও না যে এতক্ষণ ভুলে গেছি, লাস্ট অফ এক্সাম দিছি। তো এবারে এইচএসসি যেতে দিনে 3 ঘন্টা যে টানা লিখতে হয়, এটা আমার প্র্যাকটিসে ছিল না, প্র্যাকটিস হয়নি। তো কিন্তু আমি গেছিলাম মানে একদম মাথার মধ্যে সেট করেছিলাম যে আমি মজা করে পরীক্ষা দেবো, যে আসছে আমি সব মানে হাসি খুশি নিয়ে পরীক্ষা দিছি। প্রথম দিনের এই সাইকোলজি টেস্টগুলো ইম্পর্টেন্ট। এই আপনার আমি অনেক সময় চিন্তা করছি যে আসলে কি দেখে লিডার্সটা সিলেক্ট করে, একজন ক্যান্ডিডেটকে কি দেখে সিলেক্ট করে। তো এরপর যখন আমি আমার স্যার ইমাম স্যারের সাথে কথা বলছি, তখন উনি বলছেন যে চিন্তা করবে না যে ওরা কি দেখে সিলেক্ট করে, তুমি তোমারটা দিয়ে যাবে, এরপর বাকিটুকু দেখা যাবে। তো আপনাদের সিলেকশন প্রসেস নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। যতগুলো এক্সাম দিবে সবগুলো এক্সাম ভালো মতো দিবেন। সাইকোলজি টেস্ট, এরপর দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। এরপর হচ্ছে যে ফিল্ডে যেসব টাস্ক আছে, গ্রুপ ডিসকাশনের পরে হচ্ছে যে আপনার পিজিটি এইচজিটি এগুলো সব নিয়ে আমাদের সবকিছু বানানোর ব্যবস্থা আছে। আমরা হয়তো অনেক কিছু অনেক পরে পাইছি, আপনারা এখন থেকে পাচ্ছেন।
পিজিডিএজিডি করবেন, ওইটা সাথে সিটিও যোগ হয়, সিটিও একই রকমেরই টাস্ক, ওগুলো করবেন। পরে দেখা গেল আজকে তো অনেক দেরি হয়ে যাচ্ছে, তার জন্য আমি আপনাদের বোর্ডে এঁকে দেখাবো যে কিভাবে কি করতে হয় পিজিডিতে। আর হিমাদ স্যার তো আছেন, দেবান স্যার আছেন, আর যারা যারা আইসিএসবি দিয়ে আসতেছে আরো দুইজন আছে আমার বন্ধু, আপনারা দোয়া করবেন যাতে ওরা দুইজনেই সিলেক্ট হয়ে আসে এখানে আর গ্রিন কার্ড নিয়ে এসে। তো এরপর পিজিডিএজিডির পর আপনার প্যাড করতে হয় পিএডি, ওই টাস্ক হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল। আপনি যদি এখানে মাঠে দেখতে হয় আমার মতো প্রতিদিন দেরি করে প্রযুক্তি বলছে দেরি করে ঘুম থেকে উঠে আমি প্রযুক্তি প্রতিদিন মাঠে দেখতাম। আমি যখন যাইতাম আর আমি যখন যাইতাম না আমি জানতাম না যে কি কি হয়েছে মাঠে। আমি ঘুম থেকে আরো দেরি করে উঠতাম, আমার বন্ধুরা আমাকে 50 বারের উপর কল দিত, আমি কল কেটে দিতাম, তাও ওরা গিভ আপ করে নেয় আমার উপর। আচ্ছা আমি এখানে আছি, ওরা কল দিতে দিতে তারপরে মাঠে আনাইছে। তা আমি মনে করি যে নিজের ঘর থাকা উচিত যে আমি মাঠে আসবোই আসবো। মাঠ ফিল্ডে আপনাদের যে অ্যাক্টিভিটিস করাবে ওই অ্যাক্টিভিটিস আপনার মেইন। আইসিএসবি তে আপনি কতক্ষণ কথা বলে থাকবেন, আপনি গ্রুপ ডিসকাশন শেষ, এক্সট্রিমাল স্পিচ শেষ, আর ডিসকাস না কথা বলে প্ল্যানিং টাস্ক আছে, আর বাকি সবকিছু আপনার ফিল্ড এক্সারসাইজ, আপনি কিভাবে দৌড়ে যাচ্ছেন। মাইলেজ দেন 1 কিলোমিটার টেস্ট, এটা বলে কি 1 কিলোমিটার টেস্ট, 1 কিলোমিটার টেস্ট এখানে দিয়ে দিব। এরকম অনেকে চিন্তা করে না 1 কিলোমিটার টেস্ট দেওয়ার আগে আপনাকে আগে 3 কিলোমিটার দৌড়াতে দৌড়ে 1 কিলোমিটার রাস্তাটা দেখাতে। আমি তো মাঠে আরো তাড়াতাড়ি পাস দিছিলাম, ওইখান থেকে আমি এত লেট দিই, কিন্তু আপনি তো বুঝতেছেন আপনি এনার্জি কোথা থেকে চলে যাচ্ছে। তো ফিজিক্যালি ফিট থাকাটা ডিফেন্সের জন্য অনেক জরুরি। ওরা রেডিমেড ক্যান্ডিডেট চাই, ওরা চায় আপনাকে কিছু শিখাইতে, কিন্তু একদম জিরো হলে হবে না, আপনাদের কিছু নিয়ে যাইতে হবে। তো আইসিএসবি এক্সপেরিয়েন্স জানার আগে আমি দেখি অ্যাক্টিভিটিতে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি, আমি চিন্তা করছিলাম যে আজকে কোয়েশ্চেন্স এর আনসার দিব। কারো কোনো কোয়েশ্চেন আছে আইসিএসবি রিলেটেড? কোনো কোয়েশ্চেন নেই, সবাই সব কিছু বুঝছে। আমি মনে করতাম আমি নাকি অনেক বাজে টিচার, ভালো টিচার, আমি বুঝাইতে পারি না, এখন দেখি যে আমি অনেক ভালো টিচার। যাই হোক আমি নিজের অ্যাপ্লিকেশন করবো আবার যাতে আপনাদের ক্লাস টাস নিতে পারি, টাকা ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক এরপর আইসিএসবি প্রথম ডেটা শেষ হয়েছে, ডে শেষ হওয়ার পরে সেকেন্ড ডেতে আপনার গ্রুপ ডিসকাশন, তারপর পিজিটি এজিটি হওয়ার পরে হচ্ছে যে আপনার এক্সটেম্পোরারি স্পিচ। এক্সটেম্পোরারি স্পিচে আমি আমার মনে করি আমার গ্রুপে আমি বেস্ট স্পিচ দিয়েছিলাম। এটা কারণ কি, আমাকে দেবন্তে একটা লোক রেখেছে যে যদি এক্সটেম্পোরারি স্পিচে 10টা স্পিচ দিতে পারো তুমি রেডি করে এই গ্রুপে, তাহলে হচ্ছে তোমাদেরকে আমি একটা পিপিটি রবার্ট মানে একদিনে 10টা পিপিটি করাবো। তো এই লোভে আমি মনে হচ্ছে আমার দুর্বলতা ছিল পিপিটি তে। এক্সটেম্পোরারি স্পিচ আমরা সবাই অনেক কিছু নার্ভাস থেকে দিতে ছিল না, মানে অত বেশি ইয়া করি না, এটা দেখুন মানে এক্সটেম্পোরারি স্পিচ করে কি কি, তো এটা অনেক ইম্পর্টেন্ট। তো ওই যে 10টা স্পিচ দিছি ওইটার জন্য আমি 20 থেকে কি 30টা ভিডিও বানিয়েছি। মানে 10টা স্পিচ দেওয়ার জন্য যে আমি এতক্ষণ টাইম ওয়েস্ট করছি, তো প্রত্যেকটা টাইম আমার মনে হয় আমার এখানে কাজে আসছে। আমার গ্রুপ বেস্টের স্পিচ দেখছি আমি, তখন আমি নিজেটাই কম্পেয়ার করছি, আমার মনে হচ্ছে না আমারটা বেস্ট ছিল। যখন আপনি নিজেই বলতে পারবেন যে নিজের প্রতি একটা স্যাটিসফ্যাকশন আসবে যে না আপনার স্পিচটা বেস্ট ছিল, তখন দেখবেন পরবর্তী টাস্ক করার সময় আপনার ওই কনফিডেন্সটা থাকে। তো যাই হোক এবার রোভার ক্লাসটা আমরা সবাই পাইছিলাম, স্যার কাউকে কি করে নাই, মানে হতাশ করে নাই, যারা দিয়েছে তারাও পাইছে, যারা দেয় নাই তারাও পাইছে। আর ওই পিপিটি রোভার ক্লাসে যে এসব এতগুলো পিপিটি করার পর আমার মনে হচ্ছে আমি অনেক বেশি গ্রেটফুল যে আমি নিউ ইয়র্ক পরিবারের একজন সদস্য। এরপর হচ্ছে আপনার এক্সটেম্পোরারি স্পিচের পর পিএটি হচ্ছে, পিএটির মধ্যে সবগুলা কাজ আপনি বলে দিবে, যেভাবে যেভাবে যেতে হবে ওইভাবে যাবেন। পিএটির পর হচ্ছে আপনি চলে যাবেন রুমে। তো যাদের ডিপি পাইবা ওরা হচ্ছে ডিপি পাইবা দিবে, আর যারা হচ্ছে ডিপি পাইবা নাই প্রথম দিন দ্বিতীয় দিন অনেকে ডিপি পাইবা থাকে না, আমার দ্বিতীয় দিন ডিপি পাইবা ছিল না, তারা হচ্ছে যে আপনার ইয়া ফুল মেডিকেল করবেন। আর্মি আর নেভি ক্যান্ডিডেট তাদের ফুল মেডিকেল কিন্তু আইসিএসবি তেই হয়েছে। আমরা তখন চিল্লারে ওদের ফুল মেডিকেল করতে আমরা ঘুম হয়ে গেছে আড্ডা দিচ্ছি রুমের মধ্যে, কিন্তু এরপরে বুঝছি যখন এখানে অ্যাড করছি মেডিকেল গুলো দিচ্ছি, একবার পাঠায় সিএমডি, একবার পাঠায় সিএমএইচ, একদিন ব্লাড টেস্ট, একদিন ইউরিন টেস্ট, একদিন এক্সরে, একদিন ইসিজি, একদিন এখন বুঝতেছি যে কত ডিফিকাল্ট হয়। ওই দিন দিলে ভালো হতো। मेरी कुछ ही को मेरी कुछ मेरी ने कुछ मेरी ने को मैं जानता था रियाज भाई প্রতিদিনই এখানে
কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা নিজে আমাকে কোয়েশ্চেন করবেন। আর এগুলো তো সব জানবেন, প্রত্যেকটা ক্যান্ডিডেটস আমাদের সাথে যারা আছে সবাই জানে কিভাবে প্রসেসটা এক্সাম প্রসেসটা সবাই জানবে, এগুলো আপনারা জানতে পারবেন। এরকম কিছু কনফিউশন রেখে যাবেন না পরীক্ষা দিতে। আর বেস্ট অফ লাক, সবাই ভালো মতো পরীক্ষা দিবেন। তো এখন আমাদের সাথে কথা বলছি আমাদের নিউ ইয়র্ক পরিবারের গার্জিয়ান, যার মোটিভেশনই এতটুকু আমাদের আশা শুধু আমার একা না, এখানে যারা যারা আছে সবাই হয়তো জানেন। মানে আমরা হয়তো অনেক আগে অনেকে গিভ আপ করে দিতাম, গিভ আপ করে দিয়ে আসছি। এখন বর্তমানে হচ্ছে যে আপনাদের এখানে দাঁড়ায় আবার কথা বলতে পারতেছি, ভবিষ্যতে একাডেমি লাইফ প্রত্যেকটা স্টেপে ওনার প্রত্যেকটা কথা আমাদের মনে থাকবে। আর আমি কখনোই বলবো না যে ভাইয়ার প্রতি আমি কতটুকু কৃতজ্ঞ। প্রথম দিন যখন থেকে আমি চিন্তা করছি যে আমি ডিফেন্সে জয়েন করবো, তখন থেকে উনি যেভাবে আমাদের হেল্প করছে এখনো প্রতিটা মুহূর্তে, শুধু ডিফেন্স রিলেটেড কোনো কথা না, আমার পার্সোনাল লাইফে অনেকভাবে ভাই হেল্প করছে, হয়তো আপনাদের সাথে শেয়ার করতেছি না সবকিছু। প্রত্যেকটা জায়গায় ভাইয়া হেল্প পাবেন, যে কোনো জায়গায় আপনাদের দরকার হলে আপনার ভাইয়াকে বলবেন, ইমাজ স্যার আছে, ইমাজ স্যারকে বলবেন। আর আমরা তো আছি যারা আপনাদের সিনিয়র মেটস, সবাই আপনাদেরকে হেল্প করবেন। জাস্ট বলবেন আমি নিউ ইয়র্ক পরিবারের সদস্য বা সার্টিফিকেট, আপনার নাম কি, আপনি কোন কলেজে পড়েন, কোন কোর্সে অ্যাপ্লাই করতেছেন, এগুলো দেখার বিষয়। আর ভাইয়াকে কিছু বলছিলাম, ভাইয়ের সাথে বেসিক্যালি মানে এটা আমার একটা বারুদ বলা যায়। হ্যাঁ, প্রথম যেদিন আরাফাতের কথাটা বলি, আরাফাত যেদিন প্রথম আসে, আরাফাত হচ্ছে বেসিক্যালি আমার মানে একদম স্কুল কলেজের একজন ফ্রেন্ডের আপন ছোট ভাই। তো প্রথম যেদিন হচ্ছে কি আমি নিউ ইয়র্ক করি, তখনই অফিসটা ছিল না, আমাদের আগে আরেকটা অফিস ছিল। তো ওখানে যখন অফিসটা খুলি তখন হচ্ছে যে আরাফাত একদম প্রথমে আসছিল, এসে আমাকে একটু মুখ দিয়ে কথা বেরোচ্ছিল, মিন করে বলতেছিল যে আমি পরীক্ষা দিতে চাচ্ছি একটা ভাব। হ্যাঁ, তো ওই সময় ওকে দেখেই কেন যেন ওর সাথে 5 মিনিট কথা বলে আমার কাছে মনে হয়েছিল যে মানে হি ইজ আ ভেরি সুইটেবল ক্যান্ডিডেট ফর এয়ারফোর্স। কেন মনে হয়েছিল এটা এক্সপ্লেইন করাটা টাফ, এটা আমার এক্সপিরিয়েন্সের উপর মতবন্ধা বা যে কোনো কিছুর উপর এই জিনিসটা ইনহেরিটেড হয়ে গেছে, ঠিক আছে। তোকে আমি বলছিলাম যে এয়ারফোর্সে দাও, বাট ওর ইচ্ছা ছিল আর্মিতে। এরপর মোটামুটি সামহাও ধাক্কা ধুক্কা খেয়ে একটা চড়াই উঠে পার করে আলটিমেটলি এয়ারফোর্সে দিলে এবং আলহামদুলিল্লাহ এয়ারফোর্সে সিলেক্টেড হয়েছে। তো ওদের কথাবার্তা এতক্ষণ শুনে আমি নিজেই আসলে এতক্ষণ ধরে চিন্তা করতেছিলাম যে এই ছেলে পেলেগুলোকে আমি যখন পাইছিলাম তখন কি অবস্থা ছিল, আর রাইট নাও ওদের এখন কি অবস্থা আছে। তো প্রযুক্তা যেমন যে কথাটা যে মানে আসলে একটা সার্টেন টাইমের পরে গিয়ে তোমরা নিজেরাই ফিল করতে পারবে যে কোন জায়গাটা তোমাদের অ্যাকচুয়ালি চেঞ্জটা আসছে। তো আমিও তোমাদের অনেক লম্বা সেশন হয়ে গেছে, আমি তোমাদেরকে জাস্ট বেসিক কিছু ইনফরমেশন দিয়ে শেষ করবো। বেসিক্যালি তোমরা এখনো পর্যন্ত খালি তোমাদের বড় ভাইয়াদের এক্সপিরিয়েন্স গুলাই পাইছো, যে ইনফরমেশনের জন্য আসলে ইনফরমেশন এখনো পাও নাই। তো মানে তাইলে আমি হচ্ছে যে তোমাদের জন্য যে তিতা কথাগুলো শুরু করবো। হ্যাঁ, তো ফার্স্টে আমি আমার পরিচয়টা একটু দিইনি। বেসিক্যালি আমি এক্সট্রাক্টেন দেবায়ন চক্রবর্তী, বাংলাদেশ নেভি 2010 আলফা ব্যাচের, যেটা হচ্ছে 65 পিএম লং কোর্স আর 64 এফসিসি এয়ারফোর্সের ইকুইভ্যালেন্ট। তো আমি 2009 এর সেপ্টেম্বরে হচ্ছে আইসিসবি তে গ্রিন কার্ড পেয়েছিলাম, এন্ড এরপর হচ্ছে 2009 এর ডিসেম্বরে জয়েন করছি। এরপর একাডেমিক ট্রেনিং শেষ করছি, অফিসার হয়েছি, অফিসার হওয়ার পরে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট র্যাঙ্কের বিভিন্ন জায়গায় সার্ভ করেছি, বাংলাদেশ নেভি বিভিন্ন শিপ, বিভিন্ন বেস, তারপর ডেপুটেশনে বাংলাদেশ কোস্ট গার্ডে ছিলাম। বাংলাদেশ কোস্ট গার্ডে আমি বাংলাদেশের দক্ষিণাঞ্চল যেটাকে বলে, আমি ভোলা, বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এই পুরো এলাকাটা হচ্ছে দায়িত্বে ছিলাম দীর্ঘ 2 বছর, একসাথে 8 হাজারের দায়িত্বে। এরপরে হচ্ছে কি কিছু ফিজিক্যাল কারণে, ডেফিসিয়েন্সির কারণে দেখা গেছে যে আমার রিটায়ার করতে হয়েছে। ওটা হয়তো আসতে হলে তোমাদের সাথে আমার ইন্টারাকশন বলে পুরো স্টুডেন্টটা আমার কাহিনী মোটামুটি তাদেরকে বলা শেষ, ঠিক আছে। তোমাদের সাথে হয়তো ইন্টারাকশন হবে, আমরা এটা অফ